তোর সুনামধন্য এমপি ভাইকে আমি লাভ লেটার দেইনি, ওহি দিয়েছি সার্ফ এক্সেল লেটার, বুঝছস? তাই এত খুশি হওয়ার কিছুই নেই। এমন অদ্ভুত লেটারের নাম শুনে ভ্রু কুঁচকে আসলো আহিল। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের ব্যবধানে উত্তেজিত কণ্ঠে শুধালো, তার মানে তুই ভাইয়াকে চিঠিতে গালিগালাজ করেছিস? দাঁত কিরমির করে উঠল ইচ্ছের। মুখ বাঁকিয়ে বলে ওঠে, তোর কি আমাকে খুশিটা মহিলা মনে হয় যে গালিগালাজ করতে যাব? সবসময় বেশি বোঝস কা? আগে কথা শুনবি, পরে চিল্লাবি। আচ্ছা আচ্ছা বল, শুনছি। ইচ্ছে চিঠির বিষয়বস্তু খুলে বলল। দুজনের কথা শেষ করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে। দুজন যাবে দুই রাস্তায়, তাই আর সময় নষ্ট করল না। একে অপরের থেকে বিদায় নিয়ে দুজনেই রিস্কা ডেকে উঠে পড়ল। আহি কপাল থাপড়াতে থাপড়াতে বিড়বিড় করতে লাগলো, কোথায় ওকে আমার ভাইয়ের বউ বানাতে চাইলাম, আর এই ফাজির কিনা উল্টো শত্রু হয়ে বসে রইল। ধুর, ভাল লাগে না। সু অপ্রিয় গণ্যমান্য জঘন্য থুকু স্বনামধন্য নেতাজি। নেতাজি বলিলাম জন্য ভাবিবেন না সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করিয়াছি। সে কথা এখন রাখিয়া দিলাম। তার শরীর মন ভালো তো? এতক্ষণ ভালো থাকিলে এখন আর থাকিবে না। যাই হোক, পত্রকথনের শুরুতে বলিয়া রাখি, ইহা লাভ লেটার নয়, ইহা একটা সার্ফ এক্সেল লেটার, অর্থাৎ আপনাকে ধৌত করিতে ব্যবহার করিবে। হয়তো ভাবিয়াও পাইবেন না আপনার মতো সুদর্শনী নেতাকে কোনো মহামান্য ব্যক্তি এসব বলিতে পারে। আমি হে বৎস, আমি। অনেক হইয়া গিয়েছে, এখন রাখি সাধু ভাষা। এখন আসি কাজের কথায়। রাস্তাঘাট ঠিক করবেন বলে যে আমার 14 গোষ্ঠীর থেকে ভোট নিলেন, এই রাস্তা ছাড়াচ্ছেন? আমাদের উত্তর দিকের রাস্তার কি অবস্থা জানেন? আজকে রিক্সা থেকে পড়ে গিয়ে আমার কোমর প্রায় ভেঙে গিয়েছিল। ওপরওয়ালার দয়ায় এই যাত্রাতে বেঁচে গেছি, কিন্তু আমি বাঁচলেও আমার আইসক্রিম দুটো বাঁচেনি। তাদের আপনি হত্যা করেছেন। আমার কোলে থাকা বিড়াল ছানা আহত হয়েছে। খুব তাড়াতাড়ি রাস্তা ঠিক করবেন, নইলে আপনাকে আমি ছাড়বো না। আর রাস্তাঘাটে কি প্লাস্টিকের ডাস্টবিন দিয়েছেন যে 2 দিন গেল না চুরি হয়ে গেল? এই আবার বলেছিলেন বাড়ি বাড়ি এসে দুঃখ ভাগ করে নিবেন। কই, পরশুদিন কাদের আলীর বউ আরেকজনের সাথে ভেগে গেল, আপনি তো তার দুঃখ নিতে আসলেন না। মুখে মুখে ফুলের ঝুড়ি, কাজের বেলায় লাথি গুগুড়ি। মুখে মুখে ফুলের ঝুড়ি, কাজের বেলায় লাথি গুড়ি। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। শুনুন, আমি যদিও এবার ভোট দিতে পারি নাই, তাতে কি, পরের বার জামাই সহ দিব, তাই হেলাফেলা করবেন না। আর একটা কথা, এইসব বইটই মার্কা বাদ দিয়ে পরের বার হারপিক মার্কায় ভোটে দাঁড়ান, বুঝেছেন? এটা নিয়ে কেউ কখনো দাঁড়ায়নি, সবাই হাসতে হাসতেই ভোট দিয়ে দিবে। মার্কা যদি হয় হারপিক, আমি একাই ভোট দিব অর্ধশতাধিক। যদিও মিলল না, চিনল তো, নিচে দায়িত্বে বুঝে নেবেন। এতে প্রধানমন্ত্রীর সুযোগ্য নাগরিক। অনুভব এতক্ষণ চোয়াল শক্ত করে দাঁড়িয়েছিল। চয়ন ভয়ে ভয়ে পড়া শেষ করে অনুভবের দিকে তাকালো। শুকনো ঢোক কিনল। উপস্থিত সবাই ভরকানো চোখে তাকিয়ে আছে। তাদের নতুন এমপিকে এমন চিঠি কে দিল? হিসেব মিলছে না। অনুভব বেশ শান্ত কণ্ঠে বলল, চিঠিটা কে দিয়েছে বের কর চিন্টু। চয়ন থতমত খেয়ে গেল। সবার সামনে তাকে চিন্টু বলে ডাকবে ভাবেনি সে। তবুও সেদিকে পাত্তা না দিয়ে ছোট ছোট করে বলল, ভাই, আপনি এলাকার লোকদের জন্য যে অভিযোগ বক্স স্থাপন করেছেন, ওখানে কেউ রেখে গেছে। আর আপনি তো বলেছিলেন ওখানে কোনো ক্যামেরা না রাখতে, মানুষ যাতে নির্দ্বিধায় অভিযোগ রাখতে পারে, অভিযোগ করতে পারে। আজকে প্রথম অভিযোগ এসছে, তাও এমন একটা। অনুভব কিছু সময় ভেবে বলল, উত্তর দিকের রাস্তাটা একবার গিয়ে দেখে আসবি, আর কাদের আলীর খবর নিবি। চয়ন বোকা বোকা কণ্ঠে বলল, ভাই, আপনি কি তাকে বউ দিবেন? অনুভব রাগে চোখে তাকাতেই চুপসে গেল। মাথায় নিচু করে বলল, জি ভাই, এখনই যাব। বলেই চয়ন পা বাড়াতেই চাইল। অনুভব ইশারা করে বোঝালো মিটিং শেষ হোক। অনুভব গিয়ে তার চেয়ারে বসল। পায়ের উপর পা তুলে সামনের দিকে তাকালো। সামনে ম্যানেজার বসা, তার বাবার বিশ্বস্ত লোক মতিন শিকদার। মূলত এই দিনটাই অনুভব নিজে লোকেদের নিয়ে একটু বসে, এলাকার খোঁজ খবর নেয়। অনুভব মতিন শিকদারের আপাতমস্তক পরখ করে গম্ভীর কণ্ঠে বলল, রাস্তাঘাট ঠিক করার টাকাটা আপনাকে দিয়েছিলাম মতিন শিকদার, কাজ ঠিক মতো করেছিলেন? মতিন শিকদার ঘাবড়ে গেল।
হঠাৎ তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমতা আমতা করে বলল, গলাটা আর শুকিয়ে ঠিকই কাঠ তো হয়ে আছে, গেল। ওই মেয়েটা আমতা মিথ্যা আমতা করে বলছে। বলল। অনুভব আরো গম্ভীর হলো। উপস্থিত তার দলের লোকজনকে চলে যেতে বলল। এক এক করে সবাই বের হয়ে গেল। অনুভবের মাথায় আবারও নাড়া দিল চিঠির কথা। টেবিল থেকে একটা কলম তুলে ঘোরাতে ঘোরাতে বলল, শোনবে, তুমি ছোট হলেও বড্ড চালাক। একবারে এমপি বরাবর চিঠি দেওয়া সহজ কথা নয়। আমার 2 দিন আগে খোলা অভিযোগ বক্সের প্রথম চিঠি তোমার। অভিযোগ সত্য হলে তুমি বেঁচে গেলে, আর মিথ্যে হলে তোমাকে আমি ছাড়বো না। অনুভব মির্জাকে তুমি চেনো না। চমকে চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। সুরবিহীন গলায় গান গেয়ে কুটিল হেসে একে অপরের ওপর পড়ছে 5 জন ছেলে। আহি রিক্সা করে বাড়ি যাচ্ছিল, এমন কর্কশ গলায় গান শুনে সামনে তাকালো। 5 জন ছেলে দাঁড়িয়ে আছে। সচরাচর তাকে কেউ বিরক্ত করার সাহস পায় না। ছেলেগুলোকে দেখে বিরক্ত হলো। কোচিং থেকে ফিরছিল। আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। হঠাৎ করে মনের মাঝে ভয় উদয় হলো। শুকনো ঢোক গিলে রিস্কওয়ালাকে বলল তাড়াতাড়ি যেতে। রিক্সা চালক বলল, আপা, রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন, কেমনে যামু? আহি আতঙ্কের সাথে সামনে তাকালো, তবে নিজেকে যতটা পারে শান্ত রাখার চেষ্টা করলো। রিক্সা থেকে নেমে সামনে এগিয়ে গিয়ে কিছু বলবে, তার আগেই সামনে এসে কেউ বলল, কি গো সুন্দরী, একা নাকি? একা কেন হব? রিক্সাওয়ালা মামা আর আপনাদের দিয়ে মোট 7 জন। সবাই বেশ অদ্ভুতভাবে তাকালো। এভাবে কোনো মেয়েকে তারা কিছু জিজ্ঞেস করলে ভয় পায়, কিন্তু এই মেয়ে তো মোটেও ভয় পেল না। উল্টো রিক্সা থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসলো। আহি ধীর গলায় বলল, রাস্তা ছেড়ে দাঁড়ান, আমাকে যেতে হবে। তো যাও, ধরে রেখেছে কে তোমায়? আপনারা কিন্তু বেয়াদবি করছেন। জানেন আমি কে? না গো, কোন দেশের রানী তুমি? বলেই আবার হাসাহাসি শুরু করলো দুজনেই। আমি অনুভব মির্জার বোন। ভাইয়া জানতে পারলে মনে রাখবেন, কাউকে ছাড়বে না। হঠাৎ সবাই হাসি থামিয়ে দিল। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ভয়েস সব স্পষ্ট। রঙ্গন এতক্ষণ গাড়ির মধ্যে শুয়েছিল। মেয়ে মানুষের গলার আওয়াজে বেরিয়ে আসলো। হাতে থাকা জ্বলন্ত সিগারেট পায়ে ফেলে পিষে দিল। চোখ তুলে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। পরনে কলেজ ড্রেস, দুটো বেনুনি করে কাঁধের দুপাশে রাখা, চোখে গোল গোল দুটো চশমা। মূলত তাদের জিপটা হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে নষ্ট হয়ে গেছে। মেকার ডেকে পাঠিয়েছে। ওই বিরক্ত চোখে তাকালো। সিগারেটের গন্ধ সে সহ্য করতে পারে না, তবে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। নাম কি তোর? ওই উত্তর দিল না। তুই শব্দটা তার পছন্দ হয়নি। কিরে, বোবা হয়ে গেলি নাকি আমাকে দেখে? ওহি রাগান্বিত কণ্ঠে বলল, আপনি আমাকে তুই করে বলছেন কেন? হ্যাঁ, কিভাবে কথা বলতে হয় জানেন না? বাড়িতে কেউ শেখায়নি? সবাই ভয়ে ভয়ে রঙ্গনের দিকে তাকালো, কিন্তু রঙ্গন অদ্ভুতভাবে হেসে মেয়েটার কথার উত্তর দিল। না, শেখায়নি। তুই শিখাবি নাকি? না, রাস্তা ছাড়ুন, যেতে হবে আমাকে। তুই অনুভব মির্জার বোন? ওহি জোরে চেঁচিয়ে উঠে বলল। হ্যাঁ। সাথে সাথে সবাই কানে আঙুল দিল। রঙ্গন বিরক্ত চোখে তাকিয়ে বলে ওঠে, তোরা মাইয়া মানুষ তো চিল্লাস কেন? হ্যাঁ, আওয়াজ নিচে। আর শোন, তোর ভাইকে গিয়ে বলবি তার বোনকে আমার মনে ধরেছে। আমার ভবিষ্যৎ শালাবাবুরে রেডি থাকতে বলিস। বলেই সবাইকে গাড়িতে ঠেলে সরিয়ে দিতে ইশারা করলো। সবাই তাই করলো। ওহি এতক্ষণ রেগে কটমট করতে করতে তাকিয়েছিল। কাউকে কিছু না বলে রিস্কায় গিয়ে উঠে বসলো। রিস্কা চলতে শুরু করলো আপন গতিতে। রঙ্গন সেদিকে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো। হঠাৎ কেউ বলে উঠল, ওই মারে সত্যি তোর মনে ধরেছে? আসিফ, মেয়েটার সব খবরাখবর এনে দিবি। কখন কই যায়, কি করে, কার সাথে মিশে, সব। ও কিন্তু অনুভব মির্জার বোন। তো দুনিয়ায় উল্টে গেলেও ওই মায়ার মন তুই পাবি না। রঙ্গন অদ্ভুতভাবে হেসে উঠল। হঠাৎ হাসি থামিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে ওঠে, মায়া মানুষের মন কই মাছের জানের মতো। কাটা দিবে, দুঃখ দিবে, আবার জ্বালাও দিবে। নিজেও জ্বলবে, অপরকেও জ্বলাবে, তবুও ক্ষান্ত হবে না। নিজে আবার ছটফট করবে ধরা দেওয়ার জন্য। আহারে, বড়ই আজব প্রাণী তাহারা। বখাটে বেয়াদব কোথাকার, মেয়েদের সম্মান দিতে জানে না। এমন ছেলেদের পদ্মা নদীতে ছুঁড়ে মারা উচিত।
কথাগুলো বিড়বিড় করতে করতে ওহি তার হাতে থাকা ব্যাগটা ছুঁড়ে মারল। রাগে তার শরীর জ্বলছে। এখনই আমি ভাইয়াকে গিয়ে বলবো, তোরা তারপর দেখি তোর কি হাল করে। ওই কয়েক ধাপ এগিয়ে গিয়ে আবারও পিছিয়ে আসলো। ভাইয়াকে বললে অনেক বড় ঝামেলা লেগে যাবে, মারামারি কাটাকাটি তো বেঁধে যাবেই, পুলিশি ঝামেলা তো আছেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলো। এমনিতেই ইচ্ছের চিঠি পেয়ে না জানি কেমন রেগে আছে। থাক, বলবো না। কথাগুলো মনে মনে ভেবে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে বেরিয়ে আসতেই কানে ডাক ভেসে আসলো। ওহি, নিচে এসো, তোমার ভাইয়া ডাকছে। মায়ের গলার আওয়াজ পেয়ে ওহি আর দাঁড়ালো না, নিচে চলে গেল। ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে একবার দেখে নিল। অনুভব বোনকে দেখে শান্ত কণ্ঠে বলল, তোর কিছু হয়েছে? সহসা চমকে উঠল ওহি। তবে কি ভাইয়া জেনে গেছে বিষয়টা? ধীর পায়ে ভাইয়ের কাছে গিয়ে বসলো, বলল, এমন কেন মনে হলো ভাইয়া? রহিমা খালা বলল সদর দরজা খুলতেই তুই কোনো দিক না তাকিয়ে উপরে চলে গেছিস। তার কোনো কথার উত্তর দিসনি, আর আজকে এত দেরি হলো যে? ওই হাফ ছেড়ে বাঁচলো, বলল, আজকে কোচিং দেরিতে ছুটি দিয়েছিল ভাইয়া, আর তাছাড়া আমার সইয়ের সাথে গল্প করতে করতে আরেকটু দেরি হয়ে গেছে। সে কথা রাখো, তোমাকে নাকি আজকে কেউ চিঠি দিয়েছে? অনুভব ভ্রু কুঁচকে বলল। তুই কি করে জানলি? ওহি একটু হাসার চেষ্টা করে বলল, চয়ন ভাইয়া বলেছে, বিকেলে দেখা হয়েছিল কোচিংয়ে যাওয়ার সময়, তখনই বলেছে। অনুভব সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ও, তো তোর ওই সইটার নামটা জানি কি? আগেও তো বলেছি ভাইয়া। ভুলে গেছি, আবার বল। জান্নাতুল তাজরিন ইচ্ছে। ও, পরশুদিন তাকে আসতে বলিস। ওহি অবাক হলো, মনে মনে অনেক কিছু ভেবে নিল। ইচ্ছে কেন আসতে বলেছে? তবে কি চিঠি ও দিয়েছে? বুঝে ফেল, ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কেন? অনুভব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভুলে গেছিস পরশুদিন বাড়িতে অনুষ্ঠান আছে? দাদু বলেছিল আমি এমপি হলে সবাইকে গরু মেরে খাওয়াবেন। ওহি লাফিয়ে উঠে বলল, তাই তো, আমি এখন ইচ্ছেকে বলে আসছি, দাঁড়াও। ইচ্ছে বাড়ি এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে। তাকে এভাবে শুয়ে পড়তে দেখে চেঁচিয়ে উঠলেন আনোয়ারা বেগম। এই সামরি, ওট কইতাছি, ভর দুপুর সন্ধে নাই, বাহিরের কাপড়ে শুয়া পড়ছিস, তাড়াতাড়ি ওট কইতাছি। হাত মুখ ধুইয়া আয়, খাইতা দিতাছি। তোর দাদা যান না খাইয়া বইসা রইছে। বিরক্ত নিয়ে উঠে বসলো ইচ্ছে। কিছু না বলে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। শফিক সাহেব খাবার নিয়ে বসে আছেন। ইচ্ছে কাছে আসতেই এক গাল হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজকে এত দেরি হলো কেন রে? টিফিনটাও নিয়ে যাসনি? তোর দাদি জান আমার মাথায় খেয়ে ফেললো। ইচ্ছে হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, কই, খেয়ে ফেলেছেন? দেখছি তো ঠিকই আছে। শফিক সাহেব নিজেও হাসলেন, ফিস ফিস করে বললেন, ধীরে ধীরে বল, শুনতে পেলে আর রক্ষা নেই। তা এত দেরি কেন করলি, বললি না তো? আর বলো না দাদাজান, ওহির সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে, আর ও টিফিন নিয়ে গেছিল, ওটারই খেয়েছি। তাদের কথার মাঝেই আনোয়ারা বেগম ফোন হাতে বেরিয়ে আসলেন। ইচ্ছের হাতে ধরিয়ে দিয়ে বললেন, তোর সই কথা ক। সচরাচর ওহিদাকে কল দেয় না, যা কথা তারা কলেজে আর কোচিংয়ে থাকতেই শেষ করে। আজকে হঠাৎ কল কেন দিল? ভাবতে ভাবতে কানের কাছে নিল ফোনটা। ওপাশে থেকে ওহি বলছে, সই, পরশুদিন তোর দাওয়াত, কালকে তো ছুটির দিন, কলেজ নেই, তো সেজন্যই তোকে ফোন দিয়ে জানাচ্ছি। শোন, তুই কিন্তু অবশ্যই আসবি। ইচ্ছে কিছু সময় ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যাব। আচ্ছা তাহলে রাখি, দাদাজানকে আমার সালাম দিস। ইচ্ছে আর কিছু বলার সুযোগই পেল না। ওহি ফোন কেটে দিল। এটা ওহির একটা বদ অভ্যাস, কথা শেষ করার আগে কল কেটে দেয়। ওহি ফোন কেটে দেওয়ার সাথে সাথে আননোন নাম্বার থেকে কল আসলো। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কেটে গেল। পরপর 3 বার কল আসার পর ওহি কলটা ধরে কানের কাছে নিল। তবে কথা না বলে বোঝার চেষ্টা করলো কে। ওপাশ থেকেও কথা বলছে না। এবার বিরক্ত হয়ে নিজেই বলল, হ্যালো, ফোন দিয়ে কথা বলছেন না কেন? ইচ্ছে হচ্ছে না তাই। ওহি নাকের দিকে এগিয়ে আসা চশমাটা ভালো করে পরে নিল। অতঃপর বিরক্ত কণ্ঠে বলল, ইচ্ছে না হলে ফোন কেন দিয়েছেন? হ্যাঁ, আর কে আপনি? পরশুদিনে দাওয়াত নিতে। আজব, আপনাকে আমি কেন দাওয়াত দিতে যাব? আমি বলেছি তাই দিবি।
চমকে উঠে নাম্বার দেখে নিল ওহিম। গলাটা কেমন চেনা চেনা লাগছিল। এবার শুরু হয়ে নিল সকালে সেই বখাটেটা। তখনকার রাগ মেটানোর যেন একটা সুযোগ পেল। তোকে কোন সুখে দাও দিব আমি, হ্যাঁ রে শয়তান? লজ্জা করে না মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করিস? অবশ্য লজ্জা থাকলে তো। সহসা ধমকে উঠল রঙ্গন, বলল, এই গলা নামিয়ে কথা বল। রঙ্গন পাঠান শুনতে নয় বলতে পছন্দ করে। তুই রঙ্গন পাঠা হোস আর মহেশ হোস, আমার জেনে কোনো কাজ নেই, আমাকে ফোন দিবি না। বলেই সাথে সাথে ফোন কেটে ব্লক করে দিল ওহি। এবার বেশ শান্তি শান্তি লাগছে। ইচ্ছে ঠিক বলে, যে যেমন তার সাথে তেমন ভাবেই কথা বলতে হয়। চারদিকে মানুষজনের ছড়াছড়ি, এমপির বাড়ির অনুষ্ঠান বলে কথা। ইচ্ছের বেশি মানুষজন পছন্দ নয়, শুধুমাত্র ওহির জন্য আসা, নইলে আসতো না। 1 মাস আগে কথা নিয়ে রেখেছিল তার থেকে। ইচ্ছে সদর দরজার কাছে আসতেই কেউ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কিছুটা ভয় পেল, বুঝলো এটা কে। আরে চেমড়ি ছাড় ছাড়, জান বেরিয়ে গেল আমার। আজকে কোনো ছাড়াছাড়ি নেই, চল ভাইয়ের সাথে দেখা করবি। ইচ্ছে হাত টেনে ধরে বলল, কোনো দরকার নেই, তোর ঘরে চল, আমরা গল্প করি। তা কেন, তুই আয় তো। টানতে টানতে নিয়ে গেল ইচ্ছেকে। ভাইয়া দেখো কে এসেছে। অনুভব ফোনে কথা বলছিল। বোনের ডাক শুনে পরে কথা বলবো বলে ফোন রেখে দিয়ে পেছনে ঘুরল। জিজ্ঞেস করলো, কে এসেছে? ইচ্ছেকে টেনে এনে দাঁড় করিয়ে বলল। আমার সই। ইচ্ছে জোর করে হাসার চেষ্টা করে সালাম জানালো। অনুভব বেশ গম্ভীর কণ্ঠে উত্তর দিয়ে ভেতরে গিয়ে বসতে বলল। ওই হতাশ হলো, ইচ্ছেকে নিয়ে চলে গেল। রুমে আসতে ইচ্ছে ওহির পিঠের উপর দুম করে কয়েকটা কিল বসালো। তোকে কে বলেছিল তোর ওই সোনামধন্য ভাইয়ের কাছে নিয়ে যেতে? বেড়া যে ভাবটাই যে নিল, এই জন্যই তো দেখতে মন চায় না। আরে না, ভুল ভাবছিস, ব্যস্ত আছে তো তাই বেশি কথা বলতে পারলো না, পরে ঠিক বলবে দেখিস। তুই রাখ তোর ভাইয়ের গুণগান, মেজাজ খারাপ হইয়া যাইতেছে। ওহি মুখটা কাচুমাচু করে বলল, যাই বলিস, ভাইয়ের সাথে তোকে কিন্তু সেই মানাবে। আন্ডা মানাবে? এমন লোককে আমি জীবনেও বিয়ে করব না। কেন করবি না? আমি চাই না আমার বাচ্চা কাচ্চা বাপরে ভাই ডাকুক। ওই ভেবা চাকা খেয়ে গেল, কথার মানে বুঝতে না পেরে বলল, মানে এইসব রাজনীতিবিদদের সবাই ভাই ডাকে, কাকা নানা চাচা বাবা ছেলে সবাই। কি বাজে লাগে আমার। তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হলো, আমাদের একটা ছেলে হলো, সে বায়না ধরলো মিছিল করতে যাবে, তাকে নিয়ে গেল, সে রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে আমার ভাই তোমার ভাই, অনুভব ভাই অনুভব ভাই। অনুভব মির্জার বউ হতে গেলে এসব মেনেই চলতে হবে। রাজনীতিতে বাপ ছেলে নেই, সবাই ভাই। সহসা চমকে পেছনে তাকালো দুজনেই। এমন সময় ওহি বা ইচ্ছে কেউই অনুভবকে আশা করেনি। দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে, এখন কি বলা উচিত তাই ভাবছে। হঠাৎ ইচ্ছে ফোন বেজে উঠল, সাথে সাথে রিসিভ করে ব্যালকনির দিকে এগিয়ে গেল। অনুভব এমন একটা কথা শুনেছে যার কি রিয়েকশন দেওয়া উচিত তাই ভাবছিল। ফোন বাজার শব্দে ভ্রু কুঁচকে তাকালো। এখনকার দিনে সচরাচর কারো হাতে বাটন ফোন দেখা যায় না। ওহি এতক্ষণে কথা সাজিয়ে নিয়ে মুখ খুলল। ভাইয়া তুমি ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই, হয়েছে কি? সমস্যা নেই, থাক আসছি বলেই বেরিয়ে গেল। মূলত তখন তাদের সাথে কথা বলতে পারেনি জন্য এখন বলতে এসেছিল, তবে এরকম অদ্ভুত কথার সম্মুখীন হবে ভাবেনি। বলে তো আসলো রাজনীতিতে সবাই ভাই, তবে মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করল, আমার ছেলে আমাকে ভাই ডাকলে কেমন শোনাবে? হঠাৎ কেউ ডাক দিতে ভাবনা থেকে বেরিয়ে কাজে লেগে পড়ল। একটু পরে খেতে দিতে হবে সবাইকে, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখা অনুভবের দায়িত্বের মধ্যে পড়ে। কিরে তোর ভাই গেছে? গেছে, বেরিয়ে আয়। অহির কথায় গুটি গুটি পায়ে বেরিয়ে আসলো ইচ্ছে। সোজা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে বসে বলল, এই জন্যই তোর ওই খুইশেরটা ভাইটারে আমার একদম পছন্দ না। কি দরকার ছিল দুটো মাইয়ার মাঝে এসে তার হাতির মতো নাকটা ঢুকিয়ে কথা বলার? যত সব। ওহি চশমাটা ঠিক করতে করতে ইচ্ছের পাশে গিয়ে বসলো। এখন কিছু বললেই ইচ্ছে রেগে যাবে, তাই প্রসঙ্গ পাল্টাতে রঙ্গনের কথা বলল। সবকিছু শুনে ইচ্ছে হাত তালি দিতে দিতে বলল, ফাটিয়ে দিয়েছিস, এই না হলে আমার সই। তবে যাই বলিস, বেটার সাহস কিন্তু কম না, এমপির বোনের সাথে লাইন মারতে চায়। সে যাই হোক, আবার বিরক্ত করলে বললি
মেরে হাড্ডে গুড়ে ভেঙে দিব। তুই ওদের সাথে পারবি? অবশ্যই পারবো, সবসময় গায়ের জোর দিয়ে হয় না, বুঝেছিস? বুদ্ধি লাগে, বুদ্ধি। তা কি করবি শুনি? কচু খাইয়ে মেরে দিব। থাক, এত বড় উপকার তোর করতে হবে না। আচ্ছা, তবে আমারে ওই সাহসী বখাটেটার ওহি মুখ ভেঙচি দিয়ে বলল, সাহসটা ছাই, বখাটে গুন্ডা কোথাকার। তাও তোর ভাইয়ের চেয়ে ভালো আছে। ইচ্ছের কথা শুনে হতাশ হলো ওহি। তার ভাইয়ের উপরে এই মাইয়ার এত রাগ কেন মাথায় ঢোকে না। ছোট ছোট করে বলল, বখাটে আবার ভালো হয় কিভাবে? শোন, বখাটেরা যা করে সবার সামনে, আর এই সব রাজনীতিবিদ যা করে রাতে আড়ালে অন্ধকারের আবডালে। ধরি মাছ না ছুঁই পানি। ওহি অসহায় চোখে তাকিয়ে রইল। তার চাওয়া বোধহয় কোনোদিনই পূরণ হবে না। কানের কাছে সারাদিন ভাইয়ের নামে প্রশংসা করেও এই মেয়ে মন গলাতে পারেনি। মাঝে মাঝে তো এটাও বলে, তোর ভাইয়ের মাঝে কোনো খুঁত নেই বলেই আমার তাকে পছন্দ নয়। একটা মানুষ এতটা পারফেক্ট কেমনে হয়? তার কোনো সমস্যা নেই বলেই আমার সমস্যা। তাদের গল্পের মাঝে নিচে থেকে ডাক পড়ল। দুজনকে খেতে ডাকছেন অনিমা বেগম। মায়ের ডাক শুনে ইচ্ছেকে তাড়াহুড়ো করে নিয়ে নিচে নেমে আসলো। অনিমা বেগম দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, তোদের বাহিরে গিয়ে খেতে হবে না, এখানে বসেই খেয়ে নে। দুজনেই মাথা নাড়িয়ে বসে পড়ল। অনিমা সবকিছু এগিয়ে দিয়ে বললেন, আমার কাজ আছে, যাচ্ছি। তোরা এখান থেকে সব নিয়ে নিয়ে খাবি। আর ইচ্ছে মা, একদম লজ্জা পাবি না কিন্তু, বুঝতে পেরেছিস? কথার উত্তরের বিনিময় ইচ্ছে মুচকি হাসল। খাওয়া শুরু করলো দুজনেই। ইচ্ছে খেতে খেতে বলল, রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে। বলেছিস তবে একটা কথা কি জানিস, তোর ভাই কিন্তু এসব ঘুষ দিচ্ছে। মানে? এই যে ভোট দেওয়াতে সবাইকে ঘুষ হিসেবে গরু খাওয়াচ্ছে। ওহি খাবার বাদ দিয়ে বাম হাত দিয়ে নিজের মাথায় নিজেই থাপ্পড় মারল। এই মেয়ে যে কিভাবে কিভাবে তার ভাইয়ের দোষ বের করে তা নিয়ে হতাশ। কলেজ শেষ করে ইচ্ছে আর ওহি কোচিং এ যাওয়ার জন্য রিস্কায় উঠে বসল। তাদের ক্লাস হয় 2টায় আর কোচিং শুরু হয় 2:30-এ। এই আধা ঘন্টা বাড়ি যেতে যেতে রিস্কাতেই কেটে যায়। তাই আর কেউ বাড়িতে যায় না। কলেজ থেকে সোজা কোচিং, আর কোচিং শেষ হলে বাড়ি। ইচ্ছে বকবক করছে আর ওহি মনোযোগ সহকারে শুনছে। মূলত সে কথা বলার থেকে শুনতে বেশি পছন্দ করে, আর ইচ্ছে বলতে বেশি পছন্দ করে। হঠাৎ রিক্সা থেমে যেতেই ইচ্ছে জিজ্ঞেস করল, মামা কি হলো? রাস্তায় মারামারি লাগছে মামা। দুজনেই সামনে তাকালো। ওহি মারামারি করা লোককে দেখে চোখ মুখ কুঁচকালো। ইচ্ছে তো দেখে বেশ আগ্রহ নিয়ে সামনে তাকিয়ে বলল, মামা আরেকটু রিক্সাটা এগিয়ে নিয়ে যান, মারামারিটা ভালো করে দেখতে পাচ্ছি না। রিস্কওয়ালা বেশ অদ্ভুতভাবে পেছনে তাকালো। ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল, কি হলো চলেন। রঙ্গন মারতে মারতে ক্লান্ত হয়ে সরে দাঁড়ালো। সাথে সাথে একজন দৌড়ে গিয়ে একটা চেয়ার এনে দিল তাকে। পায়ের ওপর পা তুলে বসলো। কিসব বলছে তা অহি বা ইচ্ছে কেউই শুনতে পাচ্ছে না। ইচ্ছে কথা শুনতে না পেয়ে বলল, এই বেটা এত ধীরে কথা কেন বলছে? মারামারি করতে গিয়ে গলার ভলিউম কমে গেল নাকি রে? ওহি বিরক্ত ভাব নিয়ে তাকিয়ে বলল, তাই বখাটেকে গিয়ে জিগা, আমি কি করে বলবো? ইচ্ছে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটাই কি তোর সেই রঙ্গন পাঠা? ওহি মাথার উপর একটা চাটি মেরে বলল, আমার মানে কি? আই খেপিস কেন? এই কি সেই নাকি তাই বলছিলাম। হ্যাঁ। রঙ্গনের হঠাৎ রিস্কায় বসে থাকা মেয়ে দুটির দিকে চোখ গেল। মুচকি হেসে উঠে দাঁড়ালো, এগিয়ে আসলো এদিকে। রিস্কওয়ালা ভয় পেয়ে চুপ করে থাকলো। ওহি ইচ্ছের হাত শক্ত করে ধরে রইল। কোচিং এ যাচ্ছিস? ওই শক্ত করে বসে রইল, উত্তর দিল না। ইচ্ছে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনারও কি আমার দাদি চানের মতো পদভ্যাস আছে নাকি? রঙ্গন পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, বুঝিয়ে বল। দাদিজান সবাইকে তুই বলে, তুমি তার মুখেই আসে না, চেনা জানা লাগে না তার, সবাইকে তুই বলবে। আপনিও কি তেমন? রঙ্গন হাসল, মুখে সিগারেট নিয়ে আকাশের দিকে ধোঁয়া উড়িয়ে বলল, এটা কে হয়? সই আপনার ভবিষ্যৎ বউ। ইচ্ছে হাত দিয়ে নাক ধরে বড় বড় করে তাকালো, মনে মনে বলল, এই বেটা তো সেই জিনিস। ওহির কোনো হেলদোল নেই। সে সামনের দিকে তাকিয়ে আছে,
যেন আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই। রঙন এবার সরকারি ডাক দিল। সেদিন রাতে তো খুব কথা বলছিলি, আজকে চুপ করে আছিস কেন? হঠাৎ ওহি কাশতে শুরু করলো। ইচ্ছে ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাইয়া ওর সিগারেটের সমস্যা হয়, একটু দূরে গিয়ে দাঁড়ালে। রঙন সত্যি সত্যি ফেলে দিল, বলল, কিরে এমপির বোন, তোর ভাই তো আমার খবর টবর করতে আসলো না, বলিসনি নাকি তাকে? আর এই মেয়েটা কি সত্যি তোর সই? না, আমার ভাইয়ের বউ। একটু দূরে গিয়ে দাঁড়ান, নইলে ফেলে দিন। উল্টোপাল্টা কথা বললে কিন্তু এই বেড়ার লগে তোরে সত্যি সত্যি বিয়ে দিয়ে দেবো। দুজনেই তর্ক বাঁধিয়ে দিল। রঙন এবার নিজেও বিরক্ত হলো, কিছুটা রেগে গেল দুজনের উপর। জোরে চেঁচিয়ে উঠে বলল, রাস্তা পরিষ্কার কর, এদের যেতে দে। এত জোরে চেঁচিয়ে উঠেছে উপস্থিত তিনজনই কানে হাত দিয়ে রইল। 1 মিনিটের ব্যবধানে রাস্তা পরিষ্কার হয়েও গেল। রিক্সা চলতে শুরু করলো। ওহি আর ইচ্ছে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। রঙন তাকিয়ে দেখলো সেই দৃশ্য। হঠাৎ পেছন থেকে কেউ বলল, তুই সত্যি ওই মায়ের প্রেমে পড়েছিস? রঙন গুনগুন করে উঠল, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমারে বাজে স্বভাব কোনোদিন যাবে না। অনুভব একটা জরুরি কাজে 5 দিনের জন্য চট্টগ্রাম গিয়েছিল। চয়নকেও সাথে নেয়নি, এদিকে খেয়াল রাখতে বলেছিল। আজকে পার্টি অফিসে এসেছে। এখানে আগে থেকেই উপস্থিত ছিল চয়ন। মুখটা বাংলা 5-এর মতো করে রেখেছে। অনুভব টেবিলে বসে কিছু ডকুমেন্টস দেখতে দেখতে চয়নকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে রে চিন্টু? চয়ন শুকনো ঢোক গিলে বলল, জি ভাই, এই সপ্তাহে 3টে চিঠি এসছে, আমি চেক করেছি। তার মধ্যে একটা চিঠি সেই দিনের মেটার। অনুভব ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আবারও চিঠি? একটা কথা বলার ছিল। আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল ইচ্ছে। ওহি বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, কি কথা বল। তোর ভাইয়াকে আবার চিঠি দিয়েছি। বড় বড় করে তাকালো ওহির। তাকে এভাবে তাকাতে দেখে ইচ্ছে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, এভাবে তাকাচ্ছিস কেন? কি শুরু করেছিস বলতো? ভাইয়া জানতে পারলে তোকে কাঁচাই চিবিয়ে খাবে। ইচ্ছে হাত দিয়ে মুখ ধরে উকি হাসার অভিনয় করে বলল, দেখেছিস তোর ভাইয়ের কত বড় একটা অপরাধ এত দিন লুকিয়ে রেখেছিলি। মানে কিসের অপরাধ? কাঁচা মানুষ চিবিয়ে খাওয়া কোনো অপরাধ নয়। আচ্ছা দাঁড়া, শুধু মানুষই খায় নাকি হাঁস মুরগিও? তার মানে সোনার মায়ের মুরগিটারে বেচিয়ে নিয়ে যায়নি তোর ভাই খেয়েছে? ওই হতভম্ব হয়ে গেল। এই ফাজিল কোথাকার কথা কোথায় দিয়ে গেল। সে তো শুধু কথার কথা বলছিল, কিছু না বলে শুধু চেয়ে রইল। ওভাবে কি দেখছিস? শোন, এইরকম মানুষ আশেপাশে থাকাও রিস্ক। তাকে ঘরে বন্ধ করে রাখা উচিত। আমার দেশের প্রতি একটা দায়িত্ব আছে না? আজকে বাড়ি গিয়ে আন্টিকে বলবি তাকে আটকে রাখতে। এই মেয়ে দাঁড়াও। 3 বার ডাক দেওয়ার পরেও যখন স্যারের কথা ইচ্ছের কান অব্দি পৌঁছালো না, তখন পেছন থেকে তাকে একটা মেয়ে গোটা মারল। ইচ্ছের সামনে না তাকিয়ে পেছন ঘুরে সেই মেয়েকে বলল, কি রে সকিনা বেগম, কি সমস্যা তোর? গুতাগুতি করছিস কেন? শোন, এটা গরুদের জায়গা নয়, তুই মাঠে গিয়ে গুতাগুতি কর যা। ঠিক বলেছ, এটা গরুদের জায়গা নয়। ইচ্ছে কখনো ভুল বলে না। কথা শেষ করার আগেই থেমে গেল। একটা শুকনো ঢোক গিলে সামনে তাকালো। খায়রুল স্যার দাঁড়িয়ে আছে। এইবার তাদের কলেজের স্যার, বদমেজাজি লোক। ইচ্ছে ভুলেই গেছিল তারা ক্লাসে আছে। আসলে সে একবার কথা বলতে শুরু করলে কোনো দিকে খেয়াল করে না। এখন যে কি হবে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। ওই জড়সড় হয়ে বসলো। এতক্ষণ কি পড়াচ্ছিলাম? ইচ্ছে মাথা নিচু করে ফেললো। সে আসলে কিছুই শোনেনি। কি হলো, কথা বলছো না কেন? ভালো স্টুডেন্টের জন্য মনে করো না তোমাকে কিছু বলবো না। এখনই আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। ইচ্ছে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে হাত উঁচু করে বলল, বাচ্চারা, পরের বার ভোটটা কিন্তু আমাকেই দিও। সাথে সাথে হাসির রোল পড়ে গেল। স্যার ধমকে উঠতেই সবাই থেমে গেল। এবার ওহি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বলল। তাকে দাঁড়াতে দেখে স্যার বেশ নরম সুরে বলল, আরে আরে ওহিমা, তুমি কোথায় যাচ্ছ? তোমার যেতে হবে না, তুমি ক্লাস করো। না স্যার, আমার শরীরটা ভালো লাগছে না, আজ যাই। সে কি, বাড়ি পৌঁছে দিতে হবে নাকি? না না, যেতে পারবো।
বলেই বেরিয়ে পড়ল। ইচ্ছে তাকে দেখে হাসলো। সে রুমে বাহিরেই দাঁড়িয়েছিল। সে জানতো ওহিও চলে আসবে। এই বেটা খায়রুল সুন্দরীর এক চোখে নুন আর এক চোখে তেল বেচা স্বভাব জীবনেও যাবে না। ওহি সহমত পোষণ করল। এমপির বোন বলে তাকে একটু বেশি কদর করে খায়রুল স্যার, অথচ সারাক্ষণ সবার সাথে খিক খিক করে। ওহি চশমাটা ঠিক করে বলল, চল বাড়ি যাই। বাড়ি গিয়ে কি করবি? চল সামনের মাঠে গিয়ে বসে। আচ্ছা চল। দুজনে এসে মাঠে বসে পড়ল। বেশ কিছু সময় গল্প করল। কি রে, রসায়নের নোট এনেছিস? ভুলেই তো গিয়েছিলাম, দিচ্ছি দাঁড়া। ইচ্ছে ব্যাগ থেকে একটা মোটা খাতা বের করে দিল। ওই চোখ ছোট ছোট করে বলল, এত মোটা? আমার এই ছোট্ট ব্যাগে তো আঁটবে না। তাহলে হাতে নে। আচ্ছা চল এখন উঠি। দুজনে উঠে রাস্তায় গিয়ে রিক্সা ডেকে উঠে বসল। এর মধ্যে ওই চিঠির কথাটা ভুলে গেছে, তাই তার আর জানা হলো না এবার কি লিখেছে ইচ্ছে। চিঠিটা আমাকে দে। চয়ন বাধ্য ছেলের মতো কোনো প্রশ্ন ছাড়াই দিয়ে দিল। অনুভব ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করল, তুই পড়েছিস? চয়ন একবার না বলল, একবার হ্যাঁ বলল। অনুভব বুঝে ফেলল সে পড়েছে। তুই বাইরে গিয়ে বস। জি ভাই। চয়ন চলে যেতেই অনুভব চিঠি খুলে সামনে ধরল। সু অপ্রিয় নেতাজি ওরফে এমপি মশাই, ভালো আছেন তো? ভালো যে আছেন তা অবশ্য আপনার গরু খাওয়ানো দেখেই বুঝেছি। এই যে আপনি গরু খাওয়ালেন তার মতলব কি আমি বুঝি না নাকি? পরের বছরের ভোটটাও ফিক্সড করে রাখলেন। কি অবাক হলেন তো আপনার মতলব ধরে ফেললাই? সে যাই হোক, এখন আসে আসল কথায়। আগে চিঠিতে যা বলেছিলাম দেখলাম ভালোই কাজে লেগে পড়েছেন। কাদের আলী নাকি খবর নিয়েছেন, বেশ ভালো লাগলো। তবে ভাবেন না এই জন্য আপনার প্রশংসা করব, এটা আপনার দায়িত্ব ছিল তাই করেছেন। আজকে আবার কিছু কাজ দিতে চিঠি লিখতে বসেছি। শুনুন, এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। যে সে চোর নয়, একদম ডাকাত মার্কা চোর। রাতের বেলায় কোনো মহিলা বের হলেই তার সোনার গহনা নিয়ে দৌড় দিচ্ছে। তাই কিভাবে জানেন? জানবেন কেমন নিয়ে? খবর তো আর রাখেন না, আমিই বলে দিচ্ছি। সেদিন মলির মায়ের কান থেকে কানের দোল ছিঁড়ে নিয়ে দৌড় দিচ্ছে। সে কি সাংঘাতিক ব্যাপার! রক্ত দিয়ে 2 কাঁধ ভিজে গেছিল, সে কি কান্না তার! শুধু তারই না, এমন অনেকের সাথেই হচ্ছে। সবার তো আর আমি নাম জানি না, সবার তো আর সামর্থ্য নেই রুমের মধ্যে বাথরুম দেওয়ার। হয় সবার বাড়ির রুমে বাথরুম দিয়ে দিবেন, নইলে চোরটাকে ধরবেন। বুঝেছেন? 2টো অপশন দিলাম। গতকাল কি করেছে জানেন? আমার সোনার গলার চেনটাও সোনার ভেবে নিয়ে গেছে। আমি আসলে সবাইকে একটা মিথ্যে কথা বলেছিলাম। যেই জিজ্ঞেস করতো আমি বলতাম আমার সোনার জন্য সোনার চেন বানিয়ে দিয়েছি। সোনা হচ্ছে আমার বিড়ালের নাম। আহারে, আমার 120 টাকার মালাটা দোকানদার গ্যারেন্টি দিয়েছিল 5 বছর আগে রং উঠবে না। যে করেই হোক ওটা খুঁজে বের করবেন। মাঝে মাঝে অসহায় মানুষদের কি মনে হয় জানেন? নিজেই এমপি হয়ে যায়, তারপর সবাইকে দেখিয়ে দিই কিভাবে দায়িত্ব পালন করতে হয়। তবে সেটা আমি করব না, কারণ রাজনীতি আমার পছন্দ নয়। শুধু নিজেদের পকেটে টাকা না ভরে পাবলিকদের যত্ন নিন, উপরওয়ালা খুশি হবেন। আজ এতটুকুই। যাই হোক, আপনাদের নিয়ে একটা গান লিখেছি, শেষে এটাই শোনাচ্ছি। থুকু লিখছি, যদি বারে বারে একই সুরে জনগণকে কাঁদায়, তবে নেতা কোথায় আর এমপি বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে মানুষ ডেকে যায়, তবে আপনারা কোথায় আর সমাধান কোথায়? যদি সত্যি মনে হয় সব পুরনো কথায়, যদি চিঠির ভাঁজে জমে নীরবতা, তবে বুঝে নিয়েন সাধারণ মানুষ কত নিরুপায়। চিঠি পড়া শেষ হতেই সেটা ভাঁজ করে পাঞ্জাবের পকেটে রাখলো অনুভব। আজকে আর তার রাগ লাগছে না, বরং নিজের দলের লোকেদের উপর রাগ লাগছে। একটাও কাজের না, কোনো দিক নিজ থেকে খেয়াল রাখে না। সে যতটুকু বলবে ঠিক ততটুকুই করে সব কয়টা। মেয়েটা মজার ছলে হোক আর যেভাবেই হোক, তাকে এভাবে খবরাখবর দিলে তারই লাভ, কোনো দিকে কমতি থাকবে না। এসব ভাবতে ভাবতেই জয়ন ভেতরে আসলো। এটা অবশ্য তার বিষয়, একটা পাওয়ার পারমিশন ছাড়াই ভেতরে আসতে পারে। কিছু একটা বলতে এসেছিল, কিন্তু তার বলার আগেই অনুভব বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, তুমি যদি মেয়ে না হয়ে ছেলে হতে তাহলে তোমায় আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতাম, কিন্তু আফসোস তুমি মেয়ে।
এই কথা বিড়বিড় করে বললেও চয়নের কান অব্দি পৌঁছে গেল। শুনে চোখ বড় বড় করে তাকালো। সে ভেবেছিল ভাই রেগে যাবে। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কি দরকার ভাই অ্যাসিস্ট্যান্ট বানিয়ে অফিসে আমার সতীন আনার? হ্যাঁ, তার থেকে ভালো বউ বানিয়ে বাড়ি নিয়ে যান। তবে মনের কথা মনেই রয়ে গেল, মুখে বলতে পারল না। তবে গলা খাঁকড়ি দিতেই অনুভব তার দিকে তাকালো, ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। চয়ন বলতে শুরু করলো। কথা শেষ হতেই অনুভব উঠে দাঁড়ালো। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। অহি আর অনুভব একই সাথে এসে সদর দরজায় দাঁড়ালো। দুজন দুজনকে দেখে হাসলো। হাসির কারণ তাদের বাড়ি ফেরার টাইমিং মিলে গেছে। কিরে, কোচিং শেষ? অহি মাথা নাড়ালো, মুখে কিছু বলল না। অনুভব পায়ের জুতা খুলে সবে ভেতরে ঢুকছিল। অহি পেছন থেকে ডাক দিল। কাঁধে ব্যাগ নিয়েছে, সেটা নিয়ে সমস্যা না হলেও খাতা নিয়ে জুতা খুলতে পারছে না, তাই বলল, ভাইয়া একটু খাতাটা ধরো তো। আচ্ছা দে। ওই জুতা খুলছিল। অনুভব এত মোটা একটা খাতা দেখে পেজটা উল্টালো। তারও একসময় এমন মোটা মোটা খাতায় নোট করত। অতীত মনে পড়তেই হাসল, নড়ে চড়ে দেখছিল। মাঝ বরাবর আসতেই এক পেজটা বাংলা লেখা দেখা ভ্রু কুঁচকে তাকালো। এতক্ষণ বিক্রিয়ার সাথে দু এক লাইন করে লেখা থাকায় সেভাবে খেয়াল করেনি, তবে এবার বেশ ভালোভাবে খেয়াল করল। ওই হাত বাড়িয়ে খাতাটা চাইল। অনুভব কোনো বাক্য ছাড়াই দিয়ে দিল। ওই কয়েক ধাপ এগিয়ে যেতেই বলল, এটা কার খাতা রে? লেখা সুন্দর জন্য জানতে চাইছো তাই না? অনুভব হাসার চেষ্টা করল। ওই নিজেও হেসে বলল, আমার সই ইচ্ছের। আচ্ছা যা। ওই চলে যেতে বার কয়েক নামটা বের বের করল। ইচ্ছে। 7 দিন পর ওহিদের বিদায় অনুষ্ঠান। পরীক্ষার বেশি দিন নেই। আজকে কলেজে শেষ ক্লাস ছিল। অনেক কিছু দাগিয়ে দিয়েছে, কিন্তু ইচ্ছে যেতে পারেনি। প্রচন্ড জ্বর এসেছে মেয়েটার। প্রাণপ্রিয় বান্ধবী অসুস্থ জেনে ওহি আর কলেজ শেষ করে কোচিংয়ে যায়নি। ইচ্ছেদের বাড়িতে গিয়েছিল তাকে দেখতে, সেখান থেকে ফিরছে এখন। তবে এদিকের রাস্তায় নতুন করে কাজ চলায় অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে এবং এখানে হেঁটেই যেতে হবে। বড় রাস্তার মোড়ে গিয়ে রিক্সা নিতে হবে। আপাতত এদিকে কোনো প্রকার যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। ইচ্ছে দাদাজান তাকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই নিষেধ করেছে। বয়স্ক মানুষটাকে আর কষ্ট দিতে চায়নি। ওই গুনগুন করতে করতে হাঁটছিল। হঠাৎ কিছুর সাথে বেঁধে ঠাস করে পড়ে গেল। বসে থেকে ফুপিয়ে উঠল। চশমাটাও নিচে পড়ে গেছে। সবকিছু ঝাপসা লাগছে। হাত দিয়ে এদিক ওদিক দেখছিল। পেয়েও গেল। চোখে দিতেই হুট করে কিছু হাসির শব্দ কানে ভেসে আসলো। সামনে তাকিয়ে দেখার চেষ্টা করল। চশমার এক কাজ ফেটে গেছে, আরেক কাজ ভালো আছে। সাইডে তাকিয়ে কাউকে দেখতেই চোখ মুখ কুঁচকে ফেলল, সাথে অপমানিত বোধ করল। সেদিনের সব ছেলেগুলোর সাথে ওই বকাটেটাও আছে। তবে অদ্ভুত বিষয়, সবাই হাসলেও রঙ্গন হাসছে না। তার দিকে তাকিয়ে থেকে সিগারেট টানছে। সারা জীবন এখানেই বসে থাকবি নাকি? হঠাৎ এমন কথায় হক চকিয়ে গেল ওহি। উত্তর দিল না। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। হাতে পায়ে বেশ কিছুটা ছিঁড়েও গিয়েছে। তবে আপাতত সে চিন্তা করলে চলবে না, এখান থেকে যেতে হবে। নিচে থেকে ব্যাগটা তুলে হাঁটতে শুরু করলো। দেখলি কি তেজ উত্তর দিল না? অনুভব মির্জার বোনের তেজ যে থাকবে স্বাভাবিক বিষয়। রঙ্গনের কথা শুনে সবাই বিরক্ত নিয়ে তাকালো। এর মাথায় কি চলছে কেউ বুঝতে পারছে না। বাদল বলল, তুই বলতো তুই কি করতে চাচ্ছিস? ওকে পৌঁছে দিতে। অসম্ভব, ওই মেয়ে কিছুতেই তোর সাথে যাবে না। যদি যায়? গেলে আমি আর জীবনও সিগারেট খাবো না। সিগারেট খোর জনির মুখে এমন কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। রঙ্গন উঠে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে, তোরা এখন বাড়ি চলে যা। তুই একা যাবি? ও ভালো মেয়ে, তোর সাথে প্রেম করবে না। রঙ্গন উঠে দাঁড়ালো অদ্ভুত ভাবে হেসে বলল, তো প্রেম করতে কি মানুষ গোষ্ঠী শুদ্ধ লোক নিয়ে যায়? সবাই বড় বড় চোখ করে তাকালো। মাথা নাড়িয়ে না জানাতেই রঙ্গন একটু আগে গিয়ে বাইকে উঠে বসলো। আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দিল। ওহি তাড়াহুড়ো করে হাঁটার চেষ্টা করছে, কিন্তু পায়েও ব্যথা পাওয়াতে সেভাবে আগাতে পারছে না। বিড়বিড় করতে করতে হাঁটছিল। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে উঠল।
রাস্তার ওই পাশে 7-8টা কুকুর বালিতে বসে থেকে চেঁচাচ্ছে। ওই কুকুর থেকে প্রচন্ড ভয় পায়। একসাথে এতগুলো দেখে তো তার জান যাওয়ার অবস্থা। দোয়া দরুদ পড়তে পড়তে ওদের পাশ কাটিয়ে চলে গেল। হঠাৎ তার সামনে এসে কেউ বাইক থামালো। চমকে উঠল। রঙ্গনকে দেখে রেগে বলল, আপনার সমস্যা কি বলুন তো? পিছু করছেন কেন? উঠে বস। ওহি বড় বড় করে তাকিয়ে বলল, কোথায়? আমার ঘাড়ে। ওহি পাশ কাটিয়ে চলে যেতে চাইল, তবে পারল না। তার আগে রঙ্গন হাত এগিয়ে দিয়ে বলল, বাইকে উঠে বস। এতখানি রাস্তায় হেঁটে যেতে তোর সকাল হয়ে যাবে। যাক, আমি সকালে বাড়িতে যাব, তাও আপনার সাথে যাব না। পেছনের দিকে আঙুল দেখিয়ে বলল, বেশ, ধর। তো ওই খেপা কুত্তাগুলো তোরে তারাই ধরছে, হ্যাঁ? দৌড় দিতে পারবি? মানে কি বলতে চাইছেন? এক কথা আমি 2বার বলি না। দাঁড়া, দেখাচ্ছি। রঙ্গন রাস্তা থেকে একটা পাথরের টুকরো তুলে কুকুরগুলোর দিকে ঢিল মারল। সাথে সাথে কুকুরগুলো দৌড়ে আসতে শুরু করলো। ওহি তো ভয়ে জমে গেল। তাড়াতাড়ি উঠ, নইলে। কথা শেষ করার আগেই ওহি উঠে বসল। রঙ্গন বাঁকা হেসে বাইক জড়িয়ে টান মারল। পেছনে পড়ে রইল কিছু কৌতূহলী মুখ। আসিফ হাসতে হাসতে বলল, জনি রে, জীবনের শেষ সিগারেটটা খেয়ে নে। ভাই, মেয়েটার পুরো নাম জান্নাতুল তাজরিন ইচ্ছে। বয়স 18-এর কাছাকাছি। বাবা মা নেই, দাদা দাদির কাছে মানুষ। প্রচন্ড চঞ্চল একটা মেয়ে। অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে সে মাস্টার মশাইয়ের নাতনি। একদম এই কথাগুলো বলে থামলো চয়ন। অনুভব ভ্রুকুচকে জিজ্ঞেস করল, শফিকের স্যারের নাতনি? জি ভাই। কিন্তু আমার জানা মতে ওনার তো কোনো ছেলে মেয়ে ছিল না। নাতনি কই থেকে আসলো? তা জানি না ভাই। আচ্ছা ঠিক আছে, এখন যা। আচ্ছা ভাই। অনুভব গভীর মনোযোগ সহকারে কিছু ভাবছিল। হঠাৎ ফোনের শব্দে মনোযোগ নষ্ট হয়ে গেল। কিছুটা বিরক্ত নিয়ে ফোনের দিকে তাকালো। তবে মায়ের নম্বর দেখে মুহূর্তেই বিরক্তিভাব কেটে গেল। রিসিভ করলো। হ্যালো অনুভব, শুনছিস? মা বলো, শুনছি। তোর জন্য একটা মেয়ে দেখেছি, এবার তোর পছন্দ হবেই। অনুভব দীর্ঘশ্বাস ফেলে বলল, আবারও মেয়ে দেখেছো? আবারও মানে? তুই কি কোনোদিন বিয়ে করবি না? বিয়ে কেন করবো না? অবশ্যই করব। আর কবে করবি? বুড়ো হলে? তখন তোর ছেলে তোকে বাবা না বলে দাদু বলে পরিচয় দিবে, দেখিস। অনুভব ভেবাচেকা খেয়ে গেল। আরো কিছু কথা বলে ফোন রেখে দিল। অতঃপর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, ভালো করে ধরে বস, নইলে পড়ে যাবি। কুকুরের ভয়ে কুমিরের ডেরায় আশ্রয় নিয়েছে ওহি। মনে পড়তে ভয়ে আটিসাটি হয়ে বসে রইল। রঙ্গন তাকে ধরে বসতে বললেও সে ধরেনি। ঘাপটি মেরে বসে রয়েছে। ভাইয়া দেখলে যে কি হবে সেটাই মনে মনে ভাবছে। তোর ভবিষ্যৎ প্ল্যান কি? তোকে তুলে আছাড় মারা। বলে মুখ চেপে ধরল ওহি। এভাবে সে বলতে চায়নি। মুখ ফসকে মনের কথা বেরিয়ে এসেছে। হুট করে বাইক থেমে গেল। নাম? অনাহিতা। তোর নাম জিজ্ঞেস করিনি, নিচে নামতে বলেছি। ওহি ঝটপট নেমে পড়ল। আমতা আমতা করে বলল, আসলে আসলে আমি এভাবে বলতে চাইনি। ওজন কত তোর? 45 কেজি। আমার 70 কেজি। এই শরীর নিয়ে আমায় তুলবি? বলেই হাসল রঙ্গন। ওই অপমানিত বোধ করল। 1 মিনিটের ব্যবধানে হাসি থামিয়ে বলল, তোর ভাই কি তোকে খেতে দেয়? না, আপনি দেন। টিটকারি মেরে বলল ওহি। রঙ্গন আবারও হাসল। ওহি অবাক চোখে তাকালো। এই রোগের হাসিটা মাশাআল্লাহ, তবে আচার ব্যবহার আস্তাগফিরুল্লাহ। বাড়ি যা। ওহি আশেপাশে তাকালো। তাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাইক থামিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেল। কিছু না বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কেউ উপকার করলে তাকে ধন্যবাদ দিতে হয়। ওহি পেছন ঘুরে বলল, আর কেউ জুতা মেরে গরুদান করলে তাকে কি দিতে? রঙ্গন এক চোখ মেরে বলল, ভালোবাসা। ওহি উত্তর না দিয়ে দৌড় দিল। কেউ দেখে ফেললেই তার ভাইকে বলে দেবে। রঙ্গন তাকিয়ে রইল সেদিকে। রঙ্গন উত্তর দিল না। সিগারেট বের করলো আবারও। অনুভব তার সামনে এসে দাঁড়ালো। কিছু জিজ্ঞেস করেছি? তোর বোনকে রাখতে এসেছিলাম। অনুভব সে কথা বিশ্বাস করলো না। হেসে বলল, আমার বোন তোর সাথে আসবে? হাউ ফানি। বিশ্বাস করলে কর, না করলে নাই। বলেই বাইক নিয়ে চলে গেল।
অনুভব তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করলো কথাটা সত্যি কি মিথ্যা। সে কি একবার আহিকে জিজ্ঞেস করবে? ইচ্ছে একটা কাগজ নিয়ে বসে আছে। সন্ধ্যা দিকে পাশের বাড়ির মনি তাকে এটা দিয়ে গেছে। বলেছে তাকে নাকি একটা ছেলে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। ইচ্ছে প্রথমে নিতে চায়নি, তবে পরে কৌতূহল না সামলাতে পেরে নিয়েছে। তাকে কে চিঠি দিয়েছে সে দেখতে চায়। ভাগ্যিস তাদের যেন চোখে পড়েনি, নইলে নির্ঘাত ভাবতো ইচ্ছে প্রেম করছে। ইচ্ছে চিঠি খুলে উপরের লাইন না পড়ে শেষ লাইন পড়লো আগে। চোখটার বেরিয়ে আসার জোগাড়, হতভম্ব হয়ে গেল। মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, আজব ঘটনা, এই লোকটাকে কেন চিঠি দিয়েছে? অনুভব 7-5 ভাবতে ভাবতে বাসায় ঢুকছিল। হঠাৎ পেছন থেকে তাকে কেউ জড়িয়ে হলো। কিছুটা চমকে পেছনে তাকালো। আবির, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কি একাই এসেছিস নাকি কাকিমণিরাও এসেছে? তুমি তো আমাদের ভুলেই গেছো, তাই আবার মনে করিয়ে দিতে সবাই মিলে এসেছে। অনুভব হেসে আবিরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ভালো করেছিস, চল সবার সাথে দেখা করে আসি। আচ্ছা চলো। অনুভবের বাবা আফসান মির্জার 2 ভাই, তিনিই বড়। তার 2 সন্তান অনুভব আর আহি। বর্তমানে তিনি এখন বিদেশে আছেন। তার ছোট ভাই আলিফ মির্জা পরিবার সহ শহরে থাকেন। তারও 2 সন্তান, তবে আবির আর আরিয়া যমজ, দুজনেই এখন ভার্সিটিতে পড়ছে। অনুভব সবাইকে সালাম দিয়ে বলল, কেমন আছো সবাই? আকলিমা বেগম টেবিলে খাবার রাখছিলেন। অনুভবের কণ্ঠ শুনে এগিয়ে আসলেন। আমার অনু বেটা, কেমন আছিস? আমার কথা ছাড়া তোমাদের কথা বলো। আর এই নামটা কি বাদ দেওয়া যায় না? না মানে এখন তো আর ছোট নেই। সবাই মিটিমিটি হাসে। আকলিমা বেগম সবার নাম ছোট করে ডাকতে পছন্দ করে। অনুভবের কথা শুনে বললেন, কেন অনু বেটা, নামটা তো সুন্দর, তবে তুই যদি মানা করিস তাহলে আর বলবো না। অনুভব ভালো করে তাকিয়ে দেখল তার কাকিমণির চোখ ছলছল করছে। এখন যদি মানা করে তাহলে সেও কান্না করে দেবে। প্রচন্ড ইমোশনাল আর নরম মনের সাদাসিধা মানুষ তিনি। কোনো মতো হাসার চেষ্টা করে বলল, না না কাকিমণি, নামটা অনেক সুন্দর। আমার তো মন চায় সারাদিন এই নামটা শুনতেই থাকি। উপস্থিত সকলেই হেসে ফেলল। অনুভব শুধু চেয়ে রইল। আবির হাসতে হাসতে সোফায় কড়াকড়ি খাচ্ছিল। তা দেখে আকলিমা বেগম বললেন, কি রে আবি বেটা, এভাবে হাসছিস কেন? নাস্তা করবি আয়। ব্যাস, আবিরের হাসি বন্ধ। আরিয়াও মাকে নকল করে বলল, আবি বেটা, অনু বেটা, তাড়াতাড়ি খেতে এসো। বলেই তোর। আবির রেগে ধরতে গিয়ে পারল না, হতাশ হয়ে বলল, তোমরা বসে পড়ো, আমি ওকে ডেকে আনছি। ভাইয়া তুমি ফ্রেশ হবে না? হব, চল। আই চুপচাপ বসে আছে। একটু আগে দৌড় দেওয়াতে আবারও পায়ে ব্যথা পেয়েছে। আরিয়া থেকে ওষুধ লাগিয়ে দিয়ে গেছে, তবে এখন বাহিরে কি করে যাবে তাই ভাবছে। যদিও সোয়েটার পরার জন্য সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু হাঁটা দেখে সবাই শিওর বুঝে ফেলবে পড়ে গিয়েছিল। আর কাকিমণি জানলে তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। কি রে কানি বুড়ি, আসবো? আই ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকালো। আবিরকে দেখে একগাল হাসলো। না বললেও তুই আসবি জানি। হ্যাঁ। আবির ভেতরে এসে আহির মাথায় একটা চাটি মেরে বলল, বড় ভাইকে তুই বলিস? লজ্জা করে না? সম্মান দিয়ে কথা বল। আহি মুখ ভেঙ্গিয়ে বলল, মাননীয় ভাই, আমার মন খারাপ। আবির সিরিয়াস হয়ে বসে বলল, কেন রে বোনো, তোকে কেউ কিছু বলেছে? আমাকে একবার বল শুধু। তোমরা কেন এসেছো? পরশু অনুভব ভাইয়াকে দেখতে আসবে, তার জন্য। এই জন্যই আমার মন খারাপ। মানে? আবির ফ্রুকুসকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করে বলল, বুঝেছি, তোর ওই সই কি যেন নাম, ইচ্ছি না পিচ্ছি, ওর সাথে ভাইয়াকে বিয়ে দিতে চাস তুই, তাই না? অহি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আবির বলল, কিন্তু মেয়েটা তো ভাইয়ার থেকে অনেকটাই ছোট রে। তাতে কি, কাকিমণি কাকামণির থেকে 13 বছরের ছোট। তা ঠিক, কিন্তু অনুভব ভাই কি রাজি হবে? আমার মনে হয় না। তার থেকে বরং এক কাজ কর, আমার সাথে বিয়ে দিয়ে দে। তোমার না প্রেমিকা আছে? তাতে কি, আমাদের ধর্মে 4 বিয়ে করা যায় যাচ্ছে। ওহি ব্রেকে তাকিয়ে বলল, না রাগিয়ে বিয়ে ভাঙার ভালো বুদ্ধি থাকলে সেটা দে। অনুভব ভাই কি জানে এটা? মনে হয় না। পাত্রীও আসবে। হুম। দাঁড়া, ভাবতে দে।
তাড়াতাড়ি ভাবো। আবির কিছু সময় ভেবে শয়তানি একটা হাসি দিয়ে বলল। বনু বুদ্ধি পেয়েছি। অতঃপর দুজন মিলে কিছু একটা প্ল্যান করে আবির উঠে দাঁড়ালো। ওহি তাকে বলল আরিয়াকে দিয়ে তার রুমে খাবার পাঠিয়ে দিতে। ইচ্ছে চিঠি পড়ে রাগে শরীর জ্বলতে শুরু করলো। মনে মনে শত শত গালাগালি করলো। মনে মনে ঠিক করলো এটা ওহিকে দেখাবে, সে জানুক তার ভাইয়ের কার্যকলাপ। পরের দিন ব্যাগে করে চিঠিটা নিয়ে কোচিংয়ে আসলো। ওহির সাথে দেখা হতেই এক সাইডে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বলল, জানোস তোর ভাই আমাকে চিঠি দিয়েছে? ওহি বড় বড় করে তাকিয়ে বলল, মজা করছিস? না, মজা কেন করব, সাথে করে নিয়ে এসেছি, তুই পড়ে দেখ। ব্যাগ থেকে চিঠি বের করে ওহির হাতে ধরিয়ে দিল। কাগজটা ভালোভাবে নেড়ে চেড়ে খুলল। কিছু সময় তাকিয়ে থেকে অবাক চোখে তাকিয়ে বলল, ইচ্ছে, এটা তো সাদা কাগজ। ইচ্ছে বড় করে তাকিয়ে হাতে নিল। সত্যি এখানে কিচ্ছু লেখা নেই, একদম সাদা কাগজ। লেখা কোথায় গেল? আমি কি করে জানবো? তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? ওই চশমাটা আরেকটু টেনে ভালো করে পড়ল। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথা নাড়িয়ে একবার হ্যাঁ বোঝালো, আরেকবার না বোঝালো। ইচ্ছে রেগে বলল। ইচ্ছে হঠাৎ চুপ হয়ে গেল। তোর বিশ্বাস করা লাগবে না, তুই যা তোর ভাইয়ের কাছে, একদম আমার আশেপাশে আসবি না। না না, আমি বিশ্বাস করেছি তোকে। কিছু একটা ভেবে সে কাগজ ভর্তি করে কিছু একটা লিখল। লেখা শেষ হতেই উঠে দাঁড়ালো। ওহির হাত ধরে বলল, চল আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবি। দুজনে রাস্তায় গিয়ে রিস্কায় উঠে পড়ল। কিন্তু এমন জায়গায় এসে রিস্কা থামলো, তা দেখে ওহি হতভম্ব হয়ে গেল। কি রে, নামবি না? তুই এখানে কেন এসেছিস? আগে নাম, পরে বলছি। রিস্কাওয়ালার ভাড়া মিটিয়ে দুজনে একটা গাছের পেছনে গিয়ে দাঁড়ালো। ওহিকে এখানে দাঁড়াতে বলে ইচ্ছে অভিযোগ বক্সের দিকে এগিয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। যখন দেখলো কেউ নেই, হাতটা বাড়িয়ে রাখবে এমন সময় কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজকে কি অভিযোগ নিয়ে এসেছো? কি? ইচ্ছে পেছনে ঘুরে তাকালো। অনুভব দাঁড়িয়ে আছে। তাকে দেখে ইচ্ছে কিছুটা ঘাবড়ে গেলেও প্রকাশ করল না। স্বাভাবিক থাকার চেষ্টা করল। হাতে থাকা কাগজটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি দেখে নিন আর আমার মতো সাহসী হতে শিখুন। বলে ব্যাগ থেকে একটা কলম বের করে দিয়ে আবারও বলল, আর আসল কলম দিয়ে লিখতে শিখুন। অনুভব কলম আর চিঠি দুটোই নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বলতে যাচ্ছ পরিষ্কার করে বলো। আমি দিন দিন তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। এত সাহস ভালো না মেয়ে। আরে রাখুন আপনার জারি জুড়ি, কাল রাতে আপনার চিঠি পড়েই বুঝে গেছি আপনি কেমন মানুষ। কথা শেষ করে অনুভবকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড় দিল ইচ্ছে। এক দৌড়ে ওহির কাছে এসে দাঁড়ালো। মেয়েটা এত সময় গাছের পাশে আরেকটা গাছ হয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে আসতেই দুজনেই দৌড় দিল। অনুভব বোঝার চেষ্টা করলো মেয়েটা কি বলে গেল। তার মাথায় কিছু আসে না। সে কখন চিঠি দিল? তবে কি তার নাম করে অন্য কেউ চিঠি দিয়েছে? হাঁপাতে হাঁপাতে দুজনেই একটা চারের উপর বসলো। ইচ্ছে ভাব নিয়ে বলল, দেখেছিস আমার কত সাহস? ওহি হেসে বলল, হ্যাঁ, এই জন্যই তো তোকে আমি আমার সাহসী ভাইয়ের সাহসী বউ বানাতে চাই। ইচ্ছে হাত দিয়ে ওহির মাথায় চাটে মেরে বলল, চুপ থাক ফাজিল বেটি। কিন্তু ভাইয়া বুঝে গেল তুই চিঠি দিয়েছিস, তোর ভয় লাগছে না? না। বেশ কিছু সময় তর্কাতর্কি করার পরে ওহির মাথায় আবিরের দেওয়া প্ল্যানের কথা মাথায় আসলো। একটু রয়েস হয়ে বলল, সই চল আমরা খেলি। ইচ্ছে কপাল কুঁচকে বলল, বাবা ওই হিরানি কি ব্যাপার, তুই আজকে খেলতে চাচ্ছিস? অন্য সময় না বলিস বড় হয়ে গেছি, এখন কি আর খেলার বয়স আছে? দেখলি এখানেও তোর সমস্যা। না না, বল কি খেলবি? ট্রুথ অর ডেয়ার। দুজনে মিলে শুধু? হুম। কিন্তু তোর সম্পর্কে তো আমি সব জানি, তাহলে ট্রুথ নিয়ে কি হবে? তাহলে ডেয়ার নিবি? ঠিক আছে, তোর ব্যাগ থেকে বোতল বের কর। ওহি বোতল ঘোরাতেই প্রথমেই তার দিকে পড়ল। ইচ্ছে হেসে বলল, ডেয়ার দেব? একটা গান গিয়ে শোনা। ওহির গানের গলা ভীষণ খারাপ, তবু উপায় না পেয়ে গাইল। শেষ হওয়ার আগেই গাছে বসে থাকা কাকগুলো কা কা করে উঠল। ইচ্ছে হাসতে হাসতে শুয়ে পড়ার অবস্থা। ওহি অসহায় মুখ করে তাকালো, গাল ফোলালো। ইচ্ছে হাসি বন্ধ করে বলল, সরি আর আসবো না। আবার ঘোরা।
এবার বোতল ঘোরাতে ইচ্ছের দিকে গেল। ওই যুদ্ধে জিতে যাওয়ার মতো হাসলো, বলল, ডেয়ার? হুম। তুই আমাকে ওয়াদা কর, যা ডেয়ার দিব তাই করবি। ইচ্ছে বেশি খাটল না, স্বাভাবিকভাবেই মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওহি বলল, শোন, তোর একটা অভিনয় করতে হবে। কিসের অভিনয়? আমার ভাইয়ের, অর্থাৎ অনুভব মির্জার প্রেমিকার। ইচ্ছে হকচকিয়ে গেল, ভরকানো গলায় বলল, কি বলছিস এই সব? আগে পুরোটা তো শোন। কালকে ভাইয়াকে দেখতে আসবে, সাথে পাত্রীও আসবে। তুই তাকে গিয়ে বলবি তোর ভাইয়ার সাথে সম্পর্ক আছে। আমি বললেই সে কেন বিশ্বাস করবে? ঠিক করবি করবি। ইচ্ছে জানালো সে এই কাজ করতে পারবে না। তখন ওহি ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল, তুই তো বলিস রাজনীতিবিদরা ভালো হয় না, তাদের বিয়ে করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাহলে তুই কি একটা মেয়েকে সেই কুড়াল থেকে বাঁচাবি না বল? শুনেছি মেয়েটা নাকি সহজ সরল। আমি তো আর আমার নিজের ভাইয়ের বদনাম করতে পারি না, তাই না? তাই তোকে বলছি। ইচ্ছে কথাগুলো মনোযোগ সহকারে শুনল। ওহির দিকে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, তবে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমি তাকে কোথায় পাবো? মা সকালে কাকিমণিকে বলছিল সেই মেয়ের সাথে নাকি ভাইয়াকে আমাদের এলাকাতে ঘুরতে পাঠাবে। যখন বের হবে তখন বলবি। আমি তোকে টাইম মতো খবরটা দিয়ে দিব, আর সাথে আমি আর আমার কাজিনরাও থাকবো। তোর ভাই আমাকে কিছু বলবে না যদি রেগে যায়? আরে না, ভাইয়া তো ঠান্ডা মাথার মানুষ, সহজে রাগে না। আর মেয়েদের সাথে খারাপ ব্যবহার তো একদমই করে না। সব থেকে বড় কথা, তুই না সাহসী মেয়ে। এই প্রথম ইচ্ছে নিজের কথায় নিজেই ফেসে গেল। তার মন সায় দিচ্ছে না। ওহি তাকে সবকিছু বুঝিয়ে বলল, নিজের মাথায় নিজেই হাত দিয়ে বলল, ইচ্ছে করে তুই গেলি। কথায় বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই কথাটা যে হাড়ে হাড়ে সত্য তা আজ টের পেল অনুভব। তাকে দেখতে আসবে, অথচ সেই জানে না। তার মতামতের কোনো দাম নেই। এই মুহূর্তে কিছু বলারও উপায় নেই, কারণ তার জন্য তার পরিবারের অসম্মান হোক সে তা কোনোভাবেই চায় না। আসবো রে অনুভব। দরজার কাছে এসে ডাক দিয়ে বললেন তরিমা বেগম। অনুভব গোমরা মুখ করেই উত্তর দিল, এই নীল পাঞ্জাবিটা পরে জলদি নিচে চলে আয়, আমার হাতে বহুত কাজ, দেরি করিস না। বলেই বড় বড় ধাপ ফেলে বেরিয়ে গেলেন। অনুভব শুধু চেয়ে চেয়ে দেখল, কিছু বলল না। নিজের রাগটা সে ছোট থেকেই কন্ট্রোল করতে পারে। সবাই তাকে ঠান্ডা মাথার মানুষ বলেই চেনে। হঠাৎ কাউকে কিছু বলার স্বভাব তার নেই। অনুভবের মধ্যে মারের আঘাত ভোলা যায়, কিন্তু কথার আঘাত জীবনেও ভোলা যায় না। মানুষ যতই বলুক ভুলে গেছি ভুলে গেছি, আসলে কি তাই? পায়েল খন্দকার বাবা মার একমাত্র আদরের মেয়ে। তার বাবা পলাশ খন্দকারও পেশায় একজন এমপি। অনুভবকে তিনি বেশ কয়েক মাস যাবৎ ফলো করছেন। সব খোঁজ খবর নিয়ে তিনি প্রথম প্রস্তাব দিয়েছেন। তরিমা বেগম মেয়ের ছবি দেখেই পছন্দ করে ফেলেছেন, তাই ছেলেকে না জানিয়ে তাদের বাড়িতে আসার ইনভাইট করেছেন। সাধারণত অনুভব সাদা পাঞ্জাবি পরতে বেশি পছন্দ করে, তবে আজকে মায়ের কথায় নীল পাঞ্জাবি পরল। খারাপ লাগছে না, বেশ সুন্দরই লাগছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে হাতে একটা কালো রঙের ঘড়ি পরে নিল। আরেকবার আয়নায় নিজেকে দেখে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে এসে সবার প্রথম চোখ গেল নীল শাড়ি পরিহিত এক রমণীর দিকে। তাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে সালাম দিল। অনুভব ভদ্রতা বজায় রেখে হেসে উত্তর নিয়ে তার সামনের সোফায় গিয়ে বসে পড়ল। তখনই আকলিমা বেগম সেখানে এসে উপস্থিত হল। স্বভাব সুলভ হেসে বললেন, অনুবেটা পরিচয় করিয়ে দিই, ও হলো পায়েল খন্দকার। তোর জন্য বড় ভাবি তাকে পছন্দ করেছে। ওর বাবার মিটিং থাকায় আপাতত ওকে এখানে নামিয়ে দিয়ে গেছে, ঘন্টা তিনেক পর চলে আসবে। আমি আর তোর মা তো রান্না করছি, মেয়েটাকে একদম সময় দিতে পারছি না। তুই ওকে নিয়ে একটু আশপাশটা ঘুরে দেখা। একদমই এতগুলো কথা বলে থামলেন আকলিমা বেগম। অনুভব উঠে দাঁড়ালো, মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, উঠে আসুন। পায়েল হাসি মুখে উঠে দাঁড়ালো। অনুভবের পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে পায়েল নিচ থেকেই কথা বলল, আমি পায়েল খন্দকার, এবার অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি অনুভব মির্জা, পড়াশোনা শেষ, বর্তমানে জনসেবায় নিয়োজিত রয়েছি। আপনার আমাকে পছন্দ হয়েছে? অনুভব কিছুটা বিব্রত হলো এভাবে প্রশ্ন করায়, তবে স্বাভাবিকভাবেই বলল,
মানুষ হিসেবে পছন্দ হয়েছে, তবে বউ হিসেবে না। কেন? আপাতত উত্তরটা জানা নেই। বেশ, আমাকে জিজ্ঞেস করলেন না আমার আপনাকে পছন্দ হয়েছে কিনা? পছন্দ হয়েছে জন্যই এসেছেন, নইলে আসতেন না। পায়েল হাসলো। তার কাছে মনে হচ্ছে ঝটপট উত্তর দেওয়ার গেম খেলছে। ব্যাপারটা বেশ লাগছে। হাঁটতে হাঁটতে আবারও বলল, রাজনীতি আপনার কাছে কি? এক অন্যরকম অনুভূতি। পায়েল আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনাদের এলাকাটা কিন্তু বেশ সুন্দর। জানি। তা নেতা সাহেব, আপনার কোনো প্রেমিকা নেই? অনুভব কিছু বলবে তার আগে পেছন থেকে কেউ বলল, এমন সুদর্শন নেতার প্রেমিকা থাকবে না তাই কখনো হয়? এমন কথা শুনে দুজনেই পেছন ঘুরে তাকালো। অনুভব আজকে অবাক না হয়ে পারল না। আজকে এই মেয়েটা কি করতে এসেছে বুঝতে পারল না। তবে কিছু না বলে চুপ করে রইল, কি বলে বলতে চায় জানার জন্য। তবে পায়েল চুপ থাকলো, নিচে থেকেই কথা বলল, বাহ, তুমি দেখতে ভারী মিষ্টি। তা নাম কি তোমার? ইচ্ছে কিছুটা লজ্জা পাওয়া ভাব করে বলল, ইচ্ছে। নামটাও তো বেশ সুন্দর। আমি পায়েল। তা তুমি একটু আগে কি যেন বলছিলে ওনার প্রেমিকা আছে? ইচ্ছে আর চোখে অনুভবের দিকে তাকালো। তার দিকেই তাকিয়ে আছে, চোখ সরিয়ে নিল। রইস হয়ে বলল, অবশ্যই আছে। পায়েল একটু এগিয়ে গেল ইচ্ছের দিকে, আগ্রহ নিয়ে বলল, তুমি কি তাকে চেনো? আমাকে দেখাতে পারবে? এই যে আপু, আপনার সামনেই দাঁড়িয়ে আছে। মানে? ইচ্ছে দাঁত কেলিয়ে বলল, মুরগি খায় না ধান, আমি অনুভব মেয়েচার জান। পায়েল বড় বড় করে তাকালো। অনুভবের দিকে একবার তাকালো, ইচ্ছে পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে নিয়ে অবাক হয়ে বলল, কিন্তু তুমি একটা বাচ্চা মেয়ে, তোমার সাথে ওনার প্রেম? ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু, ভালোবাসার কি বয়স হয়? ভালোবাসা তো আর বুড়ো ছুড়ো বোঝে না। পায়েল হাসার চেষ্টা করে বলল, তাহলে তোমাকে রেখে অন্য জায়গায় মেয়ে দেখছে কেন? আর বলবেন না আপু সেই দুঃখের কথা। আমাদের বয়সের অনেক পার্থক্য। ওনার বয়স বেশি, আমার কম। ওনার পরিবার আমাদের সমাজ বোধহয় মানবে না। সবাই বলবে বুড়ো নেতা যুবতী বউ। যদিও ওনাকে দেখে বোঝা যায় না ওনার বয়স বেশি, তবুও মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। যদিও আমি মানুষের কথা গায়ে মাখি না, লোশন মাখি। উনি লজ্জায় এখনো বাড়িতে কিছু জানাতে পারেনি, তাই আপনাকে বলার জন্য আজকে আমায় ডেকেছিল। অনুভব হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি সব আবল তাবল বলছে এই মেয়ে। মন চাচ্ছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসাতে। মেয়েদের গায়ে হাত ধোয়ার স্বভাব তার নেই, কিন্তু তার নামে মিথ্যে অপবাদ কেন দিচ্ছে? রাগে হাত মুঠো করে এদিক ওদিক তাকালো। হঠাৎ চোখ গেল দূরে বট গাছের পেছনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারা ওহি, আবির আর আরিয়ার দিকে। বিষয়টা এখন তার কাছে ক্লিয়ার হলো। এই শয়তানগুলো আরেক শয়তান ভাড়া করে নিয়ে এসেছে তার বিয়ে ভাঙাতে। তার ভাবনার মাঝেই পায়েল সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, নেতা সাহেব, এই পিচ্চিটা যা বলছে তা কি সত্যি? ওহিরা উকি ঝুঁকি মারছে, একজনকে সরিয়ে আরেকজন গিয়ে দাঁড়াচ্ছে। এমন করতে করতে ঠক করে আবিরের মাথা গিয়ে গাছের সাথে লাগলো। আরিয়া হা হা করে জড়িয়ে হেসে উঠল। সাথে সাথে ওহি তার মুখ চেপে ধরল। ইচ্ছেকে অবাক করে দিয়ে অনুভব চমৎকার হাসলো, মাথা নাড়িয়ে বলল, ও যা বলেছে সব সত্য। ইচ্ছে যেন আকাশ থেকে পড়ল। সে তো ভেবেছিল তাকে এসে তুলে আছাড় মারবে বোধ হয় আজকে এই লোক, কিন্তু না, সেও তার সাথে তাল মেলাচ্ছে। মতলবটা কি? পাদ হেসে বলল, শুনুন, এত ভাবার কি আছে? ভালো যেহেতু বাসেন, ওকেই বিয়ে করে নিন। আর আমি এখানে এসেছি শুধু বাবার জন্য। রাজনীতি করা লোক আমার খুব একটা পছন্দ নয়। আর সব থেকে বড় কথা, আমার বয়ফ্রেন্ড আছে। শুধু বাবার কথা রাখতেই এখানে আসা। তবে বিয়েটা আমি এমনিতেও করতাম না। ইচ্ছে হাসার চেষ্টা করলো। তার মানে সে না আসলে ইবেরার বিয়ে হতো না, শুধু শুধু ওহি ফাজিলটা পাকনামি করলো। আজকে গিয়ে ওকে গুনে গুনিয়ে তেজটা চাটি মারবে। ইচ্ছে, তোমরা কথা বলো। আমার একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। পায়েল চলে যেতেই ইচ্ছে পালাতে চাইল, কিন্তু পারল না। অনুভব এসে তার সামনে দাঁড়ালো।
হক চুকিয়ে গেল। আমতা আমতা করে বলল, কিছু বলবেন? তুমি কালকের চিঠিতে 4 লাইনের কি লিখেছিলে এখন মুখে বলো। আমি কি লিখবো? কই কিছু লিখিনি তো। তুমি নাকি খুব সাহসী মেয়ে, ভয় পাচ্ছ কেন? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, কই ভয় পাচ্ছি? আসলে কানা সামনে কানা, বোবার সামনে বোবা বলতে নেই, তাই আর কি বলতে চাচ্ছিলাম না। বেশ, তোমার বলতে হবে না, আমি বলছি। এই যে শান্তশিষ্ট প্যাচ বিশিষ্ট গোমরা মুখ ভণ্ড নেতামশাই, প্রথমেই বলতে চাই, এসব কি লিখেছেন? এত বাজে হাতের লেখা আপনার কি বলবো। আপনার থেকে তো পাশের বাড়ির ক্লাস 2 পাস মন্টু মিয়ার হাতের লেখা বেশি সুন্দর। সে যাই হোক, এত সময় নেই আমার। আসল কথায় আসি, আপনার কি কোনো লজ্জা শরম নেই? হাঁটুর বয়সী মেয়েকে লাভ লেটার দেন। দেখে তো মনে হয় না ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আপনাকে তো গোবর খাইয়ে উগান্ডায় পাঠিয়ে দেওয়া উচিত। আবার ভ্যানি সহ কলম ব্যবহার করেছেন, এই সাহস আপনার? শুনুন, ভালো হয়ে যান, আমি ভালো মেয়ে জন্য গালাগালি করতে গিয়েও করলাম না। ইতি সুযোগ্য দেশের সুযোগ্য নাগরিকা। ইচ্ছে হাসার চেষ্টা করলো, কি বলবে বুঝতে পারল না। দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। তা দেখে অনুভব ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, এ কথা রাখো, তা সুযোগ্য দেশের সুযোগ্য নাগরিকা তুমি আমার কোন কালের প্রেমিকা? ইচ্ছে কিছু বলার আগেই পায়েল চলে আসলো, তাই আর কিছু বলতে পারল না। ইচ্ছে যেন হাফ ছেড়ে বাঁচল। পায়েল ইচ্ছের হাত ধরে বলল, তুমি ভীষণ মিষ্টি দেখতে, নেতা সাহেবের সাথে বেশ মানাবে। খুব তাড়াতাড়ি বিয়ে করে নিও, না হলে এবার কিন্তু সত্যি সত্যি বুড়ো হয়ে যাবে। অনুভব বিরক্ত হলো। বুড়ো শব্দ এতবার বলার কি আছে? সে কি তার বয়স জানে না? গম্ভীর কণ্ঠে বলল, এবার বোধহয় আমাদের যাওয়া উচিত। পায়েল সম্মতি জানিয়ে বলল, তা আপনাদের বিয়েতে আমাদের বলবেন তো? অনুভব মুচকি হেসে ইচ্ছের দিকে তাকিয়ে বলল। দুজনে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অনুভব ইচ্ছের পাশে এসে যেতে যেতে বলল, বড় ভুল করে ফেললে মেয়ে। আজকে ওহিদের বিদায় অনুষ্ঠান। খারাপ লাগছে খুবই, কিন্তু প্রকৃতির নিয়ম শুরু থাকতে শেষ হবে। ইচ্ছে মুখ গোমরা করে বসে আছে। কলেজে আসার পর থেকেই এমন চুপচাপ রয়েছে। ওহি কিছু জিজ্ঞেস করে শুধু হাঁ দিয়ে উত্তর দিচ্ছে। ওহির হঠাৎ মন খারাপ হয়ে গেল, তাই নিজেও চুপ হয়ে গেল। তা দেখে ইচ্ছে মুখ খুলল, তোর আবার কি হলো? তোর মন খারাপ তাই আমারও মন খারাপ। ইচ্ছে দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি আমাদের আলাদা ভার্সিটিতে আসে তখন আমরা একেবারে আলাদা হয়ে যাব, তাই না? ওহি মাথা নাড়ালো। মিনিট দুয়েকের মধ্যে কান্না করে ফেলল। তা দেখে ইচ্ছে তাকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, দেখিস আমাদের একসাথেই হবে। আমরা কোনো দিন আলাদা হব না। এবার থাম, নইলে আমিও কিন্তু কেঁদে দিব। ওহি চোখ মুছতে মুছতে বলল, না না, এই তো থামছি। ভেরি গুড। তুই আমাকে অনেক বিশ্বাস করিস, তাই না? ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, কিন্তু কেন বলতো? তোকে না আমি একটা মিথ্যে কথা বলেছি। কি? সেদিন ভাইয়া না, আমি তোকে চিঠি দিয়েছিলাম তার নাম দিয়ে। ইচ্ছে হতভম্ব হয়ে গেল। কত কথা শুনিয়ে দিল সেই লোককে, অথচ সে দেয়নি। রেগে বলল, কিন্তু কেন? আর ওটা তো তোর হাতে লেখা নয়। আমার লেখা নয়, আমির ভাইয়ের লেখা। আমি লিখলে তো তুই বুঝে ফেলতে সেই লিখেছে, কিন্তু তার হাতের লেখা যে কি পরিমাণ খারাপ কি আর বলবো। আরিয়া আপুকে দিয়ে লিখিয়ে নেওয়া আরো রিস্ক। সে প্রচন্ড পেট পচা, যদি কাউকে বলে দেয়। সেই ভয় আর তাকে বলিনি। আর ভাই নিজেই তোদের পাশের বাড়ির মলির হাতে দিয়ে গেছে। আমি ভেবেছিলাম ভাইয়ার লেখা এসব রোমান্টিক কথা শুনে তুই প্রেমে পড়ে যাবি, কিন্তু না, তুই তো উল্টা চেতে গেলি। সরি রে সই। ইচ্ছে ওহির মুখ ফোলানো দেখে আর রাগ করে থাকতে পারল না। কৌতূহল নিয়ে কপাল কুঁচকে বলল, তাহলে লেখা উদাহ হয়ে গেল কেন? তুই যদি অন্য কাউকে দেখাস আমার ভাইয়ের সম্মান যাবে রে, এই জন্যই সেই কলম ব্যবহার করা। ইচ্ছে উঠে দাঁড়ালো, দুহাত কোমরে রেখে বলল, ওরে চিটার, ওরে বাটপার, এই ছিল তোমার মনে? আর হবে না, সত্যি বলছি। তোকে একটা ছন্দ শুনাই। ইচ্ছে উত্তর করল না। ওহি বোকা বোকা একটা হাসি দিয়ে ইচ্ছেকে নকল করে বলল, মুরগি খাই খই, ইচ্ছে আমার প্রাণ প্রিয় সই। দুজনেই হাসতে লাগলো। তখনই হলরুম থেকে ডাক পড়ল। দুজনেই উঠে দাঁড়ালো। এখন স্যাররা বক্তব্য দেবেন। বিদায় দিতে দিতে প্রায় বিকাল হয়ে গেল। ইচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল।
হঠাৎ রাস্তার মাঝে অনুভবকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে বেশ লম্বা করে সালাম দিল। অনুভব এক লোকের সাথে কথা বলছিল। কোনো মেয়ের ভয়েস শুনে পেছনে তাকালো। ইচ্ছেকে দেখে ভ্রু কুঁচকালো। সামনে দাঁড়িয়ে থাকা লোককে বিদায় জানিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই মেয়ে? একটা দাবি নিয়ে এসেছি। কিসের দাবি? আমাদের গ্রামে একটা ভার্সিটি খোলার ব্যবস্থা করে দিন তো। কেন? কেন মানে, আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তারপরেই বাইরে চলে যেতে হবে। আমি আমার আপন মানুষদের সাথে থাকতে চাই, বাইরে যেতে চাই না। অনুভব ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছের একটা স্বভাব হাত ঝাঁকিয়ে কথা বলা। এই কয়েকদিনে তা বেশ ভালো করেই খেয়াল করেছে। তবে ইচ্ছের এমন কথা শুনে রাখলো না। আসলে আপন মানুষদের ছেড়ে বাহিরে গিয়ে থাকতে সবারই কষ্ট হয়। তার বোনটাও চলে যাবে কিছুদিন পরে, তবে সে কি করে ভার্সিটি দেবে? এটা সম্ভব নয়। আর কিছু? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ, আর একটা কথা, আপনি বিয়ে করবেন না? অনুভব ভ্রু কুঁচকে বলল, সময় হলে করব। কেন? আপনার জন্য আমাদের বাড়ির পাশের সুফিয়া রেডি হয়ে আছে। আপনার সাথে তাকে দারুণ মানাবে। আমার সাথেই শুধু কেন মানাবে? ইচ্ছে দাঁত কেলিয়ে বলল, কারণ পাগলের জীবনসঙ্গী পাগলই মানায়। অনুভব গম্ভীর কণ্ঠে বলল। ইচ্ছে রেগে কিছু বলবে, তার আগেই আবার বলল। ইচ্ছে বিরক্ত হলো, কিছুটা রাগ নিয়ে বলল, এই জন্য আপনাকে আমার পছন্দ হয় না। এই অ্যাটিটিউডের জন্য আপনার কপালে বউ জুটবে না। বলেই ইচ্ছে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কয়েক ধাপ যেতেই অনুভব পেছন থেকে বলল। ইচ্ছে পেছনে ঘুরে কোমরে হাত রেখে বলল। অনুভব অপমানিত বোধ করল, গম্ভীর কণ্ঠে বলল, সাবধানে কথা বলবে মেয়ে। তকদিরে থাকলে আমার মতো বুড়ো লোকেরই বউ তুমি হবে। ইচ্ছে বড় বড় করে তাকালো। অনুভব চলে গেল। কপালের সামনের চুলগুলো ফু দিয়ে সরিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির রাস্তা ধরল। ইচ্ছে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দাদাজানের কাছে গিয়ে বসল। শফিক সাহেব বই পড়ছিলেন। ইচ্ছেকে দেখে বই রেখে বললেন, ইচ্ছে রানী যে আসুন আসুন। কি করছো দাদাজান? আর তোমার বউটা কোথায়? বই পড়ছিলাম, আর তোর দাদি জান একটু বাইরে গেছে। ও আচ্ছা দাদাজান, তুমি অনুভব মির্জাকে চেনো? সে আমার প্রিয় ছাত্র ছিল, আর আজকেও এসেছিল তো আমার সাথে দেখা করতে। কেন বলতো? ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, আমাদের বাড়িতে এসেছিল কেন? শফিক সাহেব জানে ইচ্ছের রাজনীতি পছন্দ করে না, তাই রসিকতা করে বললেন, তোর বিয়ের প্রস্তাব নিয়ে। ইচ্ছে রেগে গেল। কিছু বলার আগেই আনোয়ারা বেগম ভেতরে আসলেন। ইচ্ছে দাদাজানের রসিকতা বুঝতে পেরে দাদিজানকে বলল, জানো দাদিজান, কেউ এতক্ষণ তোমার নামে অনেক কিছু বলেছিল। আনোয়ারা বেগম আর চোখে শফিক সাহেবের দিকে তাকিয়ে ইচ্ছের পাশে বসে পড়ল। গম্ভীর কণ্ঠে বলল, কি কইতাছে? তুমি নাকি দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছ। দেখ সামরি, খাবার দিতাছি, তাড়াতাড়ি আয়। আনোয়ারা বেগম লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই ইচ্ছে আর শফিক সাহেব অট্টহাসিতেই ফেটে বললেন। তুষার রাস্তায় তার দলবল নিয়ে বসে বসে মেয়েদের বিরক্ত করছিল। হঠাৎ রাস্তায় ওহিকে দেখে তার চোখ চকচক করে উঠল। অনুভব মির্জার বোন, তার জন্যই তুষারের বাবা এবার নমিনেশন পায়নি। মনের মাঝে রাগ পুষে রেখেছে। সবাইকে এপাশে রেখে সে একাই ওপাশে গেল। ওহি রিক্সা দাঁড় করিয়ে দোকান থেকে আইসক্রিম কিনতে নেমেছিল। কি গো সুন্দরী, একা একাই আইসক্রিম খাবে? ওহি বিরক্ত নিয়ে তাকালো। প্রথমে ভেবেছিল রঙ্গনের লোক, পরে বুঝলো না অন্য কেউ। কিছু না বলে রিক্সায় উঠে বসল। তুষার সামনে গিয়ে দাঁড়ালো, হাত এগিয়ে দিয়ে ওহির হাত থেকে একটা আইসক্রিম নিয়ে বলল, তার সুন্দরী, তোমার ভাই এত সুন্দর একটা মেয়েকে বডিগার্ড ছাড়া বাইরে ছাড়ে কোন আক্কেলে? কে বলছে বডিগার্ড নেই? তুষার সাইডে তাকালো। রঙ্গন দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন? রঙ্গন তার হাত থেকে আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলল, আব্বার বোর্ডে ডিস্টার্ব করলে আব্বা কেমনে ভালো থাকে? ওহি বড় বড় করে তাকালো। কি বলে এলো, তবে মুখে কিছু বলল না। নীরবতা বজায় রাখলো। তুষার অবাক কণ্ঠে বলল, মানে? এক কথা বারবার বলি না আমি, এখনই মাফ চা, নইলে আমারে তো চিনোস। আশা করি হসপিটালে ভর্তি হওয়ার কাহিনী ভুলোস নাই নাকি? সময় 1 মিনিট। তুষার ভয় পেয়ে গেল। রঙ্গনের হাতে মার খেয়ে সে 1 মাস হসপিটালে ভর্তি ছিল।
উপায় না পেয়ে দুহাত জড়ো করে ওহিকে বলল, আব্বার বউ আম্মা মাফ করিয়ে দেন না, আর জীবনও আপনাকে কিছু বলবো না। না না, কোনো মেয়েকেই বলবো না। ওহি বিরক্ত হলো, বলল, ঠিক আছে, এখন দুজনে নাটক বন্ধ করে রাস্তা ছাড়ুন। তুষার সরে দাঁড়ালো, তবে রঙ্গন উঠে বসল রিস্কায়। ওহিকে কিছু বলার সুযোগ না দিয়ে রিস্কাওয়ালা চলে যেতে বলল। আপনি আমার রিক্সায় কেন উঠলেন? নাম লেখা ছিল নাকি? ওহি রেগে তাকালো, বলল, কি চাই আপনার? বউ চাই, এনে দিবি? ওহির কড়া জবাব। আমি কি ঘটক যে বউ এনে দিব? আর আপনি আমার আইসক্রিম না বলে খাচ্ছেন কেন? হ্যাঁ, রঙ্গন একবার আইসক্রিমের দিকে তাকালো, একবার ওহির দিকে তাকালো, অতঃপর ওহির হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে তোর আইসক্রিম। ওহি ভেবাচাকা খেয়ে গেল। অর্ধেক খাওয়া আইসক্রিমের দিকে তাকিয়ে রইল। প্রচন্ড রাগ হলো। ওহির অতিরিক্ত রাগ হলে সে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। নাকের পাতাটা ফুলছে বারবার। রঙ্গন তা চেয়ে চেয়ে দেখছে, উত্তর না পেয়ে বলল, আমাকে তোর খুব খারাপ মানুষ মনে হয়, তাই না? ওহি উত্তর দিতে না চেয়েও দিল। টিটকারি মেরে বলল, না, আপনাকে আমার বিশ্বের সবচেয়ে ভালো মানুষ মনে হয়। রঙ্গন ঠোঁট টিপে হাসল, বলল, উত্তর ভুল, আমি পিওর খারাপ মানুষ। ওহি ভোরকে তাকালো। এমন কথা সে তার বাপের জীবনেও শোনে নাই। নিজেকে কেউ খারাপ বলে? রঙ্গন আবার বলল, কালকে থেকে তোকে আর আমি বিরক্ত করব না। কথাটা বলেই ওহি নিজেই নিজের মুখ চেপে ধরল। এটা সে বলতে চায়নি। রঙ্গন হাসল, বলল, কেন, তুই কি চাচ্ছিস আমি তোকে বিরক্ত করি? না না, আমি কেন তা চাইবো? ওহির কথা শেষ হতেই রঙ্গন চলন্ত রিস্কা থেকে নেমে পড়ল, আর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এভাবে নামতে দেখে ওহি কিছুটা ভয় পেয়ে গেল। রিস্কার হুডি তুলে পেছনে তাকালো। রঙ্গন সিটি বাজাতে বাজাতে একটা টং দোকানে ঢুকছে। ওহি সামনে তাকালো, সোজা হয়ে বসল, অতঃপর হাতে থাকা অবশিষ্ট আইসক্রিমটা ফেলে দিল। রঙ্গনকে দেখে তার বন্ধুরা এগিয়ে আসলো। আসিফ তার কাজ ঘেঁষে বসতে বসতে বলল, তুই আগে গা ঘেঁষাঘেঁষি বন্ধ করে দূরে গিয়ে বস যা। তুই কি সত্যি এই মেয়েকে আজকের পর আর বিরক্ত করবি না? তাহলে এতদিন এগুলো কেন করলি? আসিফ সাথে সাথে চোখ মুখ কুঁচকে দূরে গিয়ে বসলো। চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, পাখিকে পোষ মানাতে হলে আগে তাকে মুক্ত করতে হয়। রাত 1:45টার দিকে কারো হইচই শুনে ঘুম ভেঙে গেল অনুভবের। বাহিরে বেরিয়ে আসলো। তখনই চয়ন ছুটতে ছুটতে আসলো, এসেই বলল, ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে, মাস্টারমশাই বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ অনুভবের মাথায় যা আসলো। সবাই ঠিক আছে তো? ইচ্ছে ঠিক আছে তো? কথায় বলে চোর নিয়ে গেলেও তাও কিছু না কিছু রেখে যায়, কিন্তু আগুনে ধরলে সব পুড়িয়ে তারপরে যায়। ফায়ার সার্ভিস আসতে আসতে 1 ঘন্টা লাগিয়ে দেয়। প্রতিবেশীরা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু কী কারণে আগুনটা লেগেছে তা এখনো ধরতে পারেনি। অনুভব খবর পেয়েই তার দলবল নিয়ে চলে এসেছিল। শফিক সাহেবের শখের বাড়িটা বেশ অনেকটাই পুড়ে শেষ। আগুন লেগেছে বুঝতে পারেন সবার প্রথম শফিক সাহেব নিজেই। তিনি চিৎকার